হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই আপনারা সুস্থ ও নিরাপদে আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসানাত, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিজিওলজি, গাজী মেডিকেল কলেজ, খুলনা। তো আজকে অ্যাকচুয়ালি আপনাদের সাথে নার্ভাস সিস্টেমের তৃতীয় লেকচারে আমি বেজাল গ্যাংলিয়া নিয়ে কথা বলবো। নিশ্চয়ই সবাই খুব ভালোভাবে ঈদের ছুটি কাটিয়েছেন। আমরা আস্তে আস্তে আবার পড়াশোনার মধ্যে চলে যাব। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? Do you follow me? Anybody there? Please response so that I can start my today's discussion. আমি কি আমার আলোচনা শুরু করতে পারি? So please let me know whether you watching me or not. I'm confused. আমি কি শুরু করতে পারি? আমি আসলে বুঝতে পারছি না আমি প্লিজ যদি আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পান এবং যদি শুনতে পান একটু কমেন্টে আমাকে জানান। দেন আমি আলোচনা শুরু করব। আমি কি এক্সিসে লাইভে ভিজিবল হয়েছে?
হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সো আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসানাত, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিজিওলজি, গাজী মেডিকেল কলেজ। আজকে আমার নার্ভাস সিস্টেমের তৃতীয় লেকচারে আপনাদেরকে স্বাগতম। তো ঈদের ছুটিতে বেশ মজাতেই গেল। এখন একটু পড়াশোনার ভিতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করি, নাকি? আমি জানি না আজকে আসলে আপনারা সবাই পড়ার মুডে আছেন কিনা। হ্যাঁ, এখন তো ঈদের নিশ্চয়ই এই টাইমে টিভিতে প্রোগ্রাম হচ্ছে, অনেকেই হয়তো সেখানে বিজি। ওকে, তবে যেটাই হোক, আজকে আমার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমি বেসাল গ্যাংলিয়া নিয়ে আলোচনা করব। এন্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রোল অফ বেসাল গ্যাংলিয়া ইন দ্য মোটর মুভমেন্ট। ওকে, সো প্রিভিয়াস লেকচারে কিন্তু আমরা ডিসেন্ডিং ট্র্যাক আলোচনা করেছি, অর্থাৎ মোটর ট্র্যাকগুলি নিয়ে মোটামুটি আমরা আলোচনা শেষ। এখন আমরা যদি বেজাল গ্যাংলিয়াটা পড়ি, তাহলে আমাদের ধারণা আরেকটু ক্লিয়ার হবে। আসলে হোল নার্ভাস সিস্টেমটা পুরাটা যতক্ষণ আপনি না পড়বেন ততক্ষণ আপনার একেবারে ক্লিয়ার কাট আইডিয়া হবে না। ধীরে ধীরে যতটা পড়বেন ততটা ক্লিয়ার হতে থাকবে। ওকে, সো আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আশা করি আপনারা সবাই আমার সাথেই আছেন। Okay, so let me tell you something new about or interesting about the basal ganglia. আমি আমার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওকে, আমাকে কি দেখা যাচ্ছে কিনা? আমার স্লাইডটা কি ভিজিবল? যদি ভিজিবল হয় তাহলে আমি আলোচনা শুরু করি। আমি একটু চেক করে নেই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আসলে ঝড়ের কারণে, মেবি ওয়েদারের কারণে নেটওয়ার্কটা বেশ ঝামেলা করতেছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ প্রদীপ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আশা করতেছি অনেকেই হয়তো আপনারা খুব দ্রুত আমার সাথে জয়েন করেন। আশা করি আপনাদের আলোচনাটা ভালো লাগবে। সো প্লিজ, যদি আমার স্লাইডটা আপনাদের কাছে ভিজিবল হয় তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করে আমাকে জানান, দেন আমি মেইন আলোচনা শুরু করব। স্লাইড ভিজিবল কিনা? ওকে, তাহলে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথেই আছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। সো my today's topic, it is basal ganglia. Basically it's a accessory motor system. আমি কিন্তু আমার ফার্স্ট লেকচারেই বলেছিলাম যে যখন মোটর পার্টস আমরা পড়াচ্ছিলাম তখন কিন্তু বলছি বেসাল গ্যাংলিয়া, সেরিবেলাম, দে আর অ্যাকচুয়ালি অ্যাক্সেসরি মোটর পার্টস। ওকে, সো আসলে বেসাল গ্যাংলিয়া শুরুতেই আমি বলবো যে ইটস এ বিগ মিসনোমার, because this structure consists of an assortment of subcortical nuclei rather than ganglia. আমরা সবাই জানি যে collection of neuronal cell body within the central nervous system, it is called nucleus, but if it is the outside of the central nervous system then it is called
ganglia. So it is better to use the term basal nucleus, but traditionally basal ganglia টা ইউজ হয়ে আসছে। যা হোক, এখানে যদি আপনারা খেয়াল করেন, at the base of the cerebral hemisphere there are group of nuclei or collection of cell body, they are scatteredly arranged. ছবিতে যদি এখানে দেখেন, this is actually putamen. Okay, then putamenটা আছে এখানে most laterally, then medially যে পার্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে globus pallidus. globus pallidus আবার দুইটা ভাগে ভাগ এখানে। most medial part it is called globus pallidus internus এবং laterally globus pallidus externus. যা হোক, এই দুইটা মিলে পার্ট মিলে গ্লোবাস পেলিডাস, এবং তার ল্যাটারালি যেটা আছে সেটা হচ্ছে পুটামেন, মোস্ট সবচেয়ে বড় যে নিউক্লিয়াসটা। হ্যাঁ, প্লাস এই পুটামেন প্লাস গ্লোবাস পেলিডাস কালেকটিভলি এদেরকে বলে হচ্ছে লেন্টিকুলার নিউক্লিয়াস অথবা লেন্টিফর্ম নিউক্লিয়াস। ওকে, আর এর সাথে দেখেন এখানে কডেট নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি কডেট নিউক্লিয়াস হচ্ছে সি শেপড একটা নিউক্লিয়াস। এখানে শুধু কডেট নিউক্লিয়াসের হেডটা দেখা যাচ্ছে। ওকে, যেটা আসলে থ্যালামাসের অ্যান্টেরিয়রলি এবং ল্যাটারালি এরকম সার্কেল করে থাকে। তো যা হোক, এই কডেট নিউক্লিয়াস এবং পুটামেন এবং গ্লোবাস পেলিডাস এই একসাথে এদেরকে বলে কর্পাস স্ট্রায়াটাম। তো কর্পাস স্ট্রায়াটাম এখানে আসলে অ্যাকচুয়ালি দেখেন, যদি খেয়াল করেন, ইন্টারনাল ক্যাপসুলের অ্যান্টেরিয়র লিম দ্বারা এই কডেট নিউক্লিয়াসটা লেন্টিফর্ম নিউক্লিয়াস থেকে সেপারেট করা। ওকে, সো এই অ্যান্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল, সেটার মিডিয়ালি থাকতেছে কডেট নিউক্লিয়াস অ্যান্ড ল্যাটারাল পার্টে থাকতেছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। ওকে, সো হোয়াট ইজ বেসাল গ্যাংলিয়া? এখানে যদি আমরা ডেফিনেশনটা বলি, সো বেসাল গ্যাংলিয়া আর দ্য স্ক্যাটার্ড কালেকশন অফ গ্রে ম্যাটার, অথবা বলতে পারি গ্রুপ অফ ডিপ সাবকর্টিক্যাল নিউক্লিয়াই লোকেটেড at the base of the forebrain. Okay, forebrain এর বেজে, হ্যাঁ, সাবকর্টিক্যালি ডিপ অফ দ্য সাবকর্টিক্যাল নিউক্লিয়াই, হ্যাঁ, এদেরকে আমরা একসাথে আসলে আমরা বলছি কি বেসাল গ্যাংলিয়া। ওকে, সো আর এখানে আপনারা থ্যালামাসটা দেখতে পাচ্ছেন, তার এখানে নিচে আছে সাবথ্যালামাস এবং তার নিচে আছে সাবস্টেন্সিয়া নিগ্রা. Substantia nigra actually they are located in the midbrain. Okay, substantia nigra এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে dense part, they are actually they contain dopaminergic neuron and they are densely packed, এজন্য এই অংশটার নাম হচ্ছে pars compacta. ওকে, আর যে লেস ডেন্স যে অংশটা সেটাকে বলছি pars reticulata. ওকে, দেন আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। আসলে অ্যানাটমিক্যালি কডেট নিউক্লিয়াস, পুটামেন এন্ড দ্য গ্লোবাস পেলিডাস এদেরকে কালেকটিভলি বলছে কর্পাস স্ট্রেইটাম, যেটা আমি কিন্তু একটু আগেই বললাম। তো এটার এর ভিতরে দেখা যাচ্ছে যে কডেট নিউক্লিয়াস এবং এন্ড পুটামেন শেয়ার অ্যান এমব্রায়োলজিক্যাল ডেরাইভেশন অ্যাজ ওয়েল অ্যাজ সিমিলার মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এজন্য তাদেরকে একটা সিঙ্গেল অ্যানাটমিক্যালি তাদেরকে সিঙ্গেল ইউনিট হিসেবে কনসিডার করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে স্ট্রেইটাম অথবা নিও স্ট্রেইটাম। কথাটা ক্লিয়ার কিনা? কডেট নিউক্লিয়াস এবং পুটামেন তাদের দেখা যাচ্ছে যে এমব্রায়োলজিক্যাল শেয়ার, তারা কিছু এমব্রায়োলজিক্যাল ডেরাইভেশন এন্ড তাদের কিছু মরফোলজিক্যাল সিমিলারিটিস আছে। এই জন্য এই দুইটাকে একসাথে আমরা বলছি স্ট্রেইটাম অথবা নিও স্ট্রেইটাম, অর্থাৎ নিউয়ার পার্ট। ওকে, ফাইলোজেনেটিক্যালি ইটস দ্য নিউয়ার পার্ট। এন্ড যে গ্লোবাস পেলিডাস সেই অংশটাকে বলতেছে হচ্ছে প্যালিও স্ট্রেইটাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওল্ডার পার্ট। ওকে, সো কর্পাস স্ট্রেইটামটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে নিও স্ট্রেইটাম দ্যাট কনসিস্ট অফ কডেট নিউক্লিয়াস এন্ড পুটামেন, and the paleo-stratum that is actually composed of globus pallidus externus and globus pallidus internus. এখন দেখা যাচ্ছে বাট ক্লিনিশিয়ান যারা মডার্ন ক্লিনিশিয়ান তারা বললো না শুধু কর্পাস স্ট্রেইটাম না,
সাবকর্টিক্যাল রিজিয়নের যে সমস্ত নিউক্লিয়াস মোটর ফাংশনের সাথে রিলেটেড, অর্থাৎ যেখানে ড্যামেজ হলে মোটর ডেফিসিট ডেভেলপ করবে, দ্য মোটর মুভমেন্টে প্রবলেম হবে, তারাও কি এই বেজাল নিউক্লিয়াসের পার্ট হিসেবে ইনক্লুড হবে। এজন্য তারা দুইটা নিউক্লিয়াস কারো অ্যাড করলো, সাবথ্যালামিক নিউক্লিয়াস এন্ড সাবস্টেন্সিয়া নিগ্রা অফ দ্য মেসেনসেফালন, because these two nucleus, they are functionally connected to the corpus striatum and produce movement disorder when damaged. Okay, so clinician রা এই দুইটা পার্টকে কিন্তু যোগ করলো, তাহলে বেজাল গ্যাংলিয়ার আরো দুইটা পার্ট বেড়ে গেল। তো এখন দেখা যাক আমরা তাহলে অ্যাট এ গ্লান্স আরেকবার একটু দেখে নেই মোটামুটি কম্পোনেন্টস অফ বেজাল গ্যাংলিয়া কি কি আছে। এখানে আমি শুরুতেই বলছি কর্পাস স্ট্রেইটাম, দেন সাবথ্যালামিক নিউক্লিয়াস এন্ড সাবস্টেন্সিয়া নিগ্রা। দেন আমরা জানি কর্পাস স্ট্রেইটামকে আমরা ইন্টারনাল ক্যাপসুলের অ্যান্টেরিয়র লিয়াম দিয়ে দুইটা ভাগে ভাগ করা আছে। প্রথমে আমি ছবি দেখাই বলছি যে মিডিয়ালি আছে কর্ডেট নিউক্লিয়াস এবং ল্যাটারালি থাকতেছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াস এগেইন কনসিস্ট অফ পোটামেন এন্ড গ্লোবাস পেলিডাস। ওকে, এন্ড আরো আমি অলরেডি বলা শেষ যে পোটামেন এবং কর্ডেট নিউক্লিয়াস মিলে হচ্ছে নিওস্ট্রাইটাম অর স্ট্রাইটাম, যেটাকে আমরা নিউয়ার পার্ট বলছি, আর গ্লোবাস পেলিডাস দ্যাট ইজ অ্যাকচুয়ালি called paleostriatum, so that is the older part. Okay, then subthalamic nucleus and substantia nigra located in the midbrain. Substantia nigra দুটা part already আমি বলেছি। The posterior part of substantia nigra is densely gray matter and called pars compacta. Okay, and it contains dopaminergic neuron. Dopaminergic neuron গুলি কম্প্যাক্ট বা ডেন্সলি অ্যারেঞ্জ করা আছে, এই জন্য নাম হয়েছে পার্স কম্প্যাক্টা। ওকে, the anterior part of the substantia nigra, it is less dense and called pars reticularis, and this part contain actually GABAergic neuron. Is it clear? Substantia nigra তাহলে দুইটা পার্ট, pars compacta and pars reticulata. Compacta মেইনলি ডোপামিনার্জিক নিউরন গুলো কোথা থেকে আসবে? কম্প্যাক্টা। আর রেটিকুলাটাতে কোনটা থাকে? GABAergic বা ইনহিবিটরি নিউরন। ওকে, so actually these deep nuclei are interconnected with each other and also with all areas of the central nervous system. Okay, কি বলছি, এই যে ডিপ সেরিব্রাল নিউক্লিয়াগুলি তারা একটা নিজেদের ভিতরে যেমন ইন্টারকানেক্টেড, তেমনি সেরিব্রাল কর্টেক্সের ডিফারেন্ট সেন্সরি এবং মোটর এরিয়ার সাথেও কানেকশন আছে। There is a very complex or extensive connection between the different cortical areas of the cerebral hemisphere. Okay, so this is a, you may consider is basal ganglia is one of the most important integrative center that can integrate the sensory, both sensory and motor information. Okay, so now আমরা বেসাল গ্যাংলিয়ার ডিটেইল ফাংশন আলোচনা করার আগে আমরা যদি অ্যাজ এ হোল বা গ্রসলি বলি হোয়াট ইজ দ্য ভেরি বেসিক ফাংশন অফ বেসাল নিউক্লিয়াস or basal ganglia. So by virtue of their complex interconnection with different cortical area, they integrate all cortical activity into one behavioral output or one motor expression or one motor movement. একটু আগেই যেটা বললাম, যেহেতু সেরিব্রাল কর্টেক্সের সেন্সরি এরিয়া, মোটর এরিয়া অ্যাসোসিয়েশনের সবার সাথে তাদের কি আছে, তাদের রিলেশন আছে। এই জন্য বেসাল গ্যাংলিয়া এই সমস্ত জায়গার ইনফরমেশনটাকে আলটিমেটলি ইন্টিগ্রেট করে একটা মোটর আউটপুট বা মোটর সিগন্যাল জেনারেট করবে। ওকে, যেটা আসলে সে আলটিমেটলি সেরিব্রাল কর্টেক্সে আবার ফিডব্যাক দিবে এবং সেই অনুযায়ী সেরিব্রাল কর্টেক্স আপার মোটর নিউরনকে কন্ট্রোল করবে। So it's a very very important integrative function. So এখানে বেসাল গ্যাংলিয়ার রোলটা আসলে আমরা দেখছি স্যার ইন্টিগ্রেট করা। ওকে, অ্যাকচুয়ালি এই ফাংশনগুলি করার জন্য সেখানে সিরিজ অফ প্যারালাল সার্কিটস আর দেয়ার। So what are those circuits? So more commonly but most important, it is one of the common circuit is the putamen circuit. Okay, and that is actually involved in integration of the motor output.
পুটামেন সার্কিটের কাজ হচ্ছে হাউ নাইসলি অর হাউ অ্যাকুরেটলি the movement can be executed. So it is actually, it helps in executive pattern of motor activity. যে স্কিলফুল যে সমস্ত মুভমেন্ট আমরা করি সেখানে সেটাকে আলটিমেটলি কতটা ফাইন টিউনিং করে বা কতটা নিখুঁত ভাবে কতটা অ্যাকুরেটলি এক্সিকিউট করার জন্য কিন্তু এই পুটামেন সার্কিটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এবং এটার সাথে কিন্তু আলটিমেটলি আমরা জানি ডিসেন্ডিং ট্র্যাক্টের ভিতরে স্কিলড ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করে কে, আমরা জানি যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, তাই না? সো আলটিমেটলি পুটামেন সার্কিট এটাকে মোটর প্ল্যানটাকে ফাইন টিউনিং করে সেই ইনপুটটা কিন্তু কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে দিয়ে দেবে এবং ফাইনালি হেল্পস ইন দ্য এক্সিকিউশন দ্য মোটর অ্যাক্টিভিটি ইন আ ভেরি স্কিলফুল ওয়ে। Is it clear or not? Okay. Then another important circuit is also there called the chordate circuit. So putamen এবং chordate দুইটাকে আমরা কি জানি, আমরা প্রথমেই বলে নিছি স্ট্রাইটাম বলি, তাই না? নিও স্ট্রাইটাম অথবা শুধু স্ট্রাইটাম বলি। সো এবং দুইটাও কিন্তু ক্লোজ ইন্টারঅ্যাকশনে কাজ করে। chordate সার্কিটের কাজ হচ্ছে মেইনলি they plays a major role in learning and cognition. Cognition means it's actually strategy. ধরেন আমি একটা পারফর্ম করব, ধরেন আমি না, ধরেন আমি তো আসলে নাচ পারি না, যারা ভালো নাচতে পারেন বা নাচ শিখবেন, একটা আপনার দেখা গেল কলেজে একটা অনুষ্ঠান আছে, সেখানে আপনি পারফর্ম করবেন। তো সেই পারফর্মটা নিখুঁত করার জন্য আপনি তার প্রিভিয়াস দেখা গেল 7 দিন বা 10 দিন, হ্যাঁ, আপনি সেটাকে বারবার প্র্যাকটিস করতেছেন বা কিভাবে করলে মুভমেন্টটা কিভাবে করলে এটা আরো বেটার হবে, হ্যাঁ, এই জিনিসগুলোকে কি করা, প্ল্যান করা, হ্যাঁ, বা কোনটা ধরেন মুভমেন্ট একভাবে করলো, দেখলো না এভাবে ভালো হচ্ছে না, এভাবে করলে ভালো হবে। সো ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, দ্য ডিফারেন্ট পসিবিলিটিস, হ্যাঁ। সো কোঅর্ডিনেট সার্কিট আসলে এইগুলোকে পর্যালোচনা করে বেস্ট কিভাবে প্ল্যান এবং প্রোগ্রাম করলে মুভমেন্টটা সুন্দর হবে সেই কাজটা করবে হচ্ছে কি কোঅর্ডিনেট সার্কিট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অর্থাৎ আমি বলতে পারি সোজা কথায় পারফরমেন্স বেসড লার্নিং, হ্যাঁ, আমরা যে প্র্যাকটিস করি রেগুলার, হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে আরো কি আমাদের উন্নত মানে এটা কি ইমপ্রুভ হচ্ছে না পারফরমেন্স? সো বাট ফাইনালি যখন এক্সিকিউট করবে তখন কিন্তু পুটামেন সার্কিট উইল টেক দ্য ফ্লোর। আমার কথাটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আপনি নাচ পারফর্ম করবেন স্টেজে, তার আগে যে ট্রেনিংটা করছেন এইখানে এইটাকে কোন মুভমেন্টটা বেস্ট হচ্ছে, কোন মুভমেন্টটা অ্যাভয়েড করতে হবে, এই যে সাকসেসফুল এবং আনসাকসেসফুল এটাকে ফাইনালি এটাকে প্রোগ্রামিং করবে, এটা হচ্ছে কোঅর্ডিনেট সার্কিটের কাজ। বাট ফাইনালি আপনি যেদিন স্টেজে আপনি পারফর্ম করতেছেন ওই মুহূর্তে কিন্তু পুটামেন সার্কিটটাকে করতেছে, কাজ করতেছে, অর্থাৎ ওয়েল রিহার্সড পারফরমেন্স। কথাটা বোঝাতে পারলাম কিনা? ওকে, ফাইন। দেন কোঅর্ডিনেট সার্কিটের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যদি বলি, ইট রেগুলেট ইমোশনাল অ্যাসপেক্টস অফ বিহেভিয়ার। ওকে, দেখেন আমাদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আমাদের ইমোশন বোঝা যায়। ধরেন বাংলাদেশ দল একটা ম্যাচ জিতলো, জেতার পরে তারা যখন মাঠ থেকে বের হয়ে আসে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ফেসিয়াল এক্সপ্রেশন যদি খেয়াল করেন একরকম, হ্যাঁ, আবার একটা ম্যাচ হারার পরে তারা যখন মাঠ থেকে বের হয়ে আসতেছে তখন তাদের ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি খেয়াল করেন দেখবেন যে এক্সপ্রেশনটা ডিফারেন্ট। দ্যাট মিনস যে এই যে ইমোশনাল আমাদের যে মোটর আউটপুট বা বিহেভিয়ারাল যে এক্সপ্রেশন, এটার উপরে যে ইমোশনের যে ইফেক্টটা, সেখানে কিন্তু এই কোঅর্ডিনেট সার্কিটের ভূমিকা আছে। দ্যাট মিনস কোঅর্ডিনেট সার্কিট যে একটা লিম্বিক, এর একটা এক্সট্রা লুপ আছে, সেটা হচ্ছে লিম্বিক লুপ। আমি একটা পরের স্লাইডে আমি আলোচনা করব, বাট একটা আইডিয়া দিলাম। সো বডি ল্যাঙ্গুয়েজ, আমরা অনেক সময় প্লেয়ারদের বলি যে সাকিব আল হাসান, না ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে আজকে সে কি দেশের জন্য নিবেদিত না, তাই না? অনেক প্লেয়ার আমরা সমালোচনা করি যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হচ্ছে যে তারা উজ্জীবিত না, তাই না? সো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফাংশনস অফ কোঅর্ডিনেট সার্কিট। নাও
আমরা এখন পুটামেন সার্কিট নিয়ে একটু ডিটেল আলোচনা করব। জানি না আমার সাথে কি আপনারা আছেন কিনা, নাকি আমি একা একাই কথা বলে যাচ্ছি। আমি একটু চেক করে নিই, দেখি আপনারা কি আমার সাথে আছেন। প্লিজ ওয়েট ফর এ মিনিট। ওকে, সো এখন দেখি একটু পুটামেন সার্কিটটা আসলে কিভাবে কাজ করছে। আমি শুরুতেই বলেছি পুটামেন সার্কিটটা কিন্তু স্কিলফুল মুভমেন্টে তাদের রোল প্লে করছে, এবং আমরা জানি কর্টিকো স্কিলফুল মুভমেন্ট মেইনলি এক্সিকিউট হবে ডিসেন্ডিং যে কর্টিকো স্পাইনাল সিস্টেম আছে সেটার মাধ্যমে। সো ইট ফাংশনস ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ দ্য কর্টিকোস্পাইনাল সিস্টেম টু কন্ট্রোল দ্য কমপ্লেক্স প্যাটার্নস অফ মোটর অ্যাক্টিভিটি। সো দেখেন এখানে শুরুতে এখানে দেখতে পাচ্ছি আমরা পুটামেনে ইনপুট আসতেছে মেইনলি প্রি মোটর এরিয়া, আমরা সবাই জানি এরিয়া নাম্বার 4, প্রি মোটর এরিয়া, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া এবং সোমাটোসেন্সরি এরিয়া, এরিয়া নাম্বার 4, 6, 3, 1, 2। এই এরিয়াগুলো থেকে পুটামেনে ইনপুট আসলো, দেন পুটামেন এটাকে কি করলো, ইনফরমেশনটাকে প্রসেসড এবং ইন্টিগ্রেশন করবে। দেন এই পুটামেন থেকে দুইটা পাথওয়ে আছে, থ্যালামাসে যাবে, সেটাকে বলছে একটা আছে ডাইরেক্ট পাথওয়ে আর একটা আছে ইনডিরেক্ট পাথওয়ে। সেটা আমি বলছি, তার আগে এই যে মোটর কর্টেক্স থেকে পুটামেনে যে ফাইবারগুলি বা যে ইনপুটটা আসলো এটার নাম হচ্ছে কর্টিকোস্ট্রেটাল ফাইবার। পুটামেন এটা তো আমরা জানি ইট ইজ এ পার্ট অফ স্ট্রেটাম অর নিওস্ট্রেটাম। সো দিস ফাইবারস আর কল্ড কর্টিকোস্ট্রেটাল ফাইবার। দেন পুটামেনে আসার পরে আলটিমেটলি পুটামেন এখান থেকে দুইটা পাথওয়ে চলে যাবে কোথায়, থ্যালামাসে। এই পাথওয়েটাকে বলে হচ্ছে স্ট্রাইটো থ্যালামিক পাথওয়ে। এখানে ডাইরেক্ট পাথওয়েটা হচ্ছে এক্সাইটেটরি পাথওয়ে এন্ড ইনডিরেক্ট পাথওয়েটা ইনহিবিটরি পাথওয়ে। দেন এই দুইটার এই ডাইরেক্ট পাথওয়ে এবং ইনডাইরেক্ট পাথওয়ে যে ব্যালেন্সড আউটপুট, হ্যাঁ, এই ব্যালেন্স আউটপুটটাই আলটিমেটলি আবার ফিরে যাবে সেরিব্রাল কর্টেক্স। কর্টেক্সের কোন এরিয়াতে দেখেন, প্রাইমারি মোটর কর্টেক্স অর ক্লোজলি অ্যাসোসিয়েটেড প্রিমোটর এন্ড সাপ্লিমেন্টারি মোটর কর্টেক্স। আমরা জানি এই সমস্ত জায়গা থেকেই কি আলটিমেটলি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফাইবারের মাধ্যমে এটা সিগন্যালটা চলে যাবে। ইজ ইট ক্লিয়ার? এটা আমি আরো ডিটেল দেখাবো। আমি মানে প্রথমে গ্রসলি আমি সার্কিটটা দেখালাম যে পুটামেন সার্কিটটা আসলে কিভাবে কাজ করতেছে। সো যদি বলি পুটামেন সার্কিটের মেইন ফাংশনগুলি কি কি, হ্যাঁ, যে সমস্ত কমপ্লেক্স প্যাটার্ন অফ মোটর অ্যাক্টিভিটি, যেমন রাইটিং অফ লেটার্স অফ দ্য অ্যালফাবেট, দেন কাটিং পেপার উইথ সিজার, পাসিং এ ফুটবল। হ্যাঁ, লিওনেল মেসি খুব ভালো পাস দিয়ে খেলতে পারে, তাই না? বার্সেলোনার প্লেয়াররা তারা পাসিং ফুটবল ভালো খেলে, তার মানে কি তাদের পুটামেন সার্কিটটা কিন্তু তারা তারা প্র্যাকটিস করে করে আলটিমেটলি এই মোটর পাথওয়েটাকে কি করে ফেলছে, তাদের ওয়েল ফাংশনিং, তাই না? Actually, virtually any other of our skilled movement, most of them perform subconsciously. Learned motor activity, well rehearsed fluent activity, যেটা আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে পুটামেন সার্কিটের কাজ। লার্নড মোটর অ্যাক্টিভিটি, ধরেন আপনি যখন প্রথম সাইকেল চালানো শিখলেন, তাই না? প্রথমে আপনি শিখলেন, প্রথম দিকে কিন্তু কি হয়, আপনি সাইকেল চালাচ্ছেন কিন্তু খুব কনসাস, অর্থাৎ সাইকেল চালাতে পারেন কিন্তু উইথ কনসাস, তার মানে এখনো কিন্তু এটা স্কিলড হয় নাই। বাট এইটা আচ্ছা চালাইতে চালাইতে আলটিমেটলি একটা সময় দেখবেন আপনি অবচেতন মনে আপনি সাইকেল চালাচ্ছেন, কিন্তু আপনার অত ওইদিকে কনসাস হওয়া লাগতেছে না, আনকনসাসলি আপনি কাজটা করে ফেলতেছেন। এটাকে বলা হচ্ছে লার্নড মোটর অ্যাক্টিভিটি। হ্যাঁ,
ওয়েল রিহার্স ফ্লুয়েন্ট অ্যাক্টিভিটি। আমরা যখন লেখা শিখি, শেখার শুরুতে কত কষ্ট হয়, কিন্তু একবার এটা যদি টিউনিং হয়ে যায়, এরপর আমরা লেখা অবচেতন মনে আনকনসিয়াসলি কিন্তু আমরা মুভমেন্ট করে ফেলতে পারতেছি। এজন্য বলা হচ্ছে ভার্চুয়ালি এনি আদার অফ আর স্কিলড মুভমেন্ট মোস্ট অফ দেম পারফর্ম সাবকনসিয়াসলি। তাহলে এখান থেকে আজকে আমি একটা জিনিস বলতে পারি, আপনি একটা কাজে স্কিলড কখন বলবো? হ্যাঁ, আমি সাইকেল চালাইতে অনেকেই পারে, মোটরসাইকেল চালাইতে অনেকেই পারে, হ্যাঁ, ড্রাইভ করতে অনেকেই পারে, কিন্তু যদি বলি স্কিলড, তার মানে আপনি এতটা কনসিয়াসনেস না দিয়ে অবচেতন আনকনসিয়াসলি আপনি খুব ভালো ড্রাইভ করতেছেন বা ভালো সাইকেল চালাচ্ছেন, তাই না? তাহলেই আমরা বলবো স্কিলড, আপনি এই কাজটাতে স্কিলড। and there is a major role of Potamen circuit in the execution of this skilled movement. Is it clear or not? Then আমরা চলে যাই কোয়াড্রেট সার্কিটে। কোয়াড্রেট সার্কিটের মেইন আমি কি বলছিলাম, আসলে মোটর এক্সিকিউশন ঠিক করার আগের যে পার্টটা, অর্থাৎ প্ল্যানিং বা প্রোগ্রামিং বা সিকোয়েন্সিং, হ্যাঁ, কোন কাজটা কোন মুভমেন্টটা আগে হবে কোনটা পরে হবে, এই যে একটা ধরেন আপনি একটা কাজ করব, ধরেন একটা পিকনিক করব, হ্যাঁ, বা কোনো একটা প্রোগ্রাম করব, সেটার জন্য আগে আমরা কি করব, একটা প্ল্যান করতে হবে, কোনটা আগে কোনটা পরে, এভাবেই তো একটা কি অনুষ্ঠান সাজাবেন, তাই না? এই কাজটা কিন্তু আলটিমেটলি কোয়াড্রেট সার্কিটের মাধ্যমে হবে। অর্থাৎ কোয়াড্রেট সার্কিটকে আপনি বলতে পারেন কনসালটেন্সি সার্ভিস। হ্যাঁ, সেরিব্রাল কর্টেক্স যখন কোনো একটা কাজ করতে যাবে, তখন সে প্রথমে পাঠিয়ে দিবে, কনসাল্ট করবে কার সাথে, বেজাল গ্যাংলিয়ার কর্টেক্স সার্কিট, যে আমি এরকম একটা করতে চাচ্ছি মোটর মুভমেন্ট, তো কিভাবে কোনটা আগে কোনটা পরে, তুমি এটা প্ল্যান বা প্রোগ্রামিং, কোয়াড্রেট সার্কিটের মাধ্যমে আলটিমেটলি এটা প্ল্যান প্রোগ্রামিং করে আবার পাঠিয়ে দিবে কোথায়। এটা কিন্তু সরাসরি প্রাইমারি, এই ফিডব্যাকটা যে আবার কর্টেক্সে ফিরে যাবে, সেটা কিন্তু সরাসরি প্রাইমারি মোটর কর্টেক্সে না, কারণ প্রাইমারি মোটর কর্টেক্সে যাওয়া মানে হচ্ছে এটা ডাইরেক্ট ডিসেন্ডিং পাথওয়েতে চলে যাবে। সো এটা আসলে মেইনলি যে অ্যাসোসিয়েশন যে এরিয়া বা প্রি ফ্রন্টাল যে কর্টেক্স এরিয়া আছে, এদের সাথে কনসাল্ট করে আলটিমেটলি সে প্রোগ্রামিংটা করবে। ওকে, বা যেটা বলছিলাম যে ডিফারেন্ট স্ট্র্যাটেজি, কোনটা ভালো, কোনভাবে করলে ভালো হবে। তাহলে আমরা যদি কোয়াড্রেট সার্কিটটা একটু শর্টলি গ্রসলি দেখি, তাহলে এখানে দেখতে পারবো যে দেখেন কোথা থেকে ইনপুট গুলো আসবে, প্রি ফ্রন্টাল কর্টেক্স এরিয়া নাম্বার 9-10, প্রি ফ্রন্টাল কর্টেক্স, নট প্রাইমারি মোটর কর্টেক্স। হ্যাঁ, দেন পোস্টেরিয়র প্যারাইটাল কর্টেক্স এরিয়া নাম্বার 7 এবং প্রি মোটর কর্টেক্স এরিয়া নাম্বার 6। দ্যাট মিন মোস্ট অফ দ্য অ্যাসোসিয়েশন এরিয়াস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, যে সমস্ত অ্যাসোসিয়েশন এরিয়া আছে, সেখান থেকে ইনপুটটা কোথায় যাচ্ছে, কোয়াড্রেট নিউক্লিয়াসে যাচ্ছে। অর্থাৎ এই ফাইবারগুলো আমরা কি বলবো, কর্টিকোস্ট্রাইটাল ফাইবার। দেন কোয়াড্রেট নিউক্লিয়াস এটাকে ইনফরমেশনটাকে প্রসেস এবং ইন্টিগ্রেশন করে ফাইনালি সে এই ডাইরেক্ট এবং আবারও দেখেন সেই ডাইরেক্ট এবং ইনডিরেক্ট, ডাইরেক্টটা হচ্ছে এক্সাইটেটরি এবং ইনডিরেক্টটা হচ্ছে ইনহিবিটরি পাথের মাধ্যমে এটা থ্যালামাসে দিবে। দেন থ্যালামাসে থ্যালামোকর্টিক্যাল ফাইবারের মাধ্যমে এইটা আবার ফিরে কোথায় যাচ্ছে খেয়াল করেন, এইটা যাচ্ছে হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা যে এরিয়া নাম্বার 9-10, প্রি মোটর অ্যান্ড সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। দেখেন এইখানে কিন্তু কোনো ফাইবার প্রাইমারি মোটর কর্টেক্স দ্যাট ইজ এরিয়া নাম্বার 4-এ যায় নাই। তার মানে এরা এই সমস্ত জায়গার সাথে আসলে তারা যেহেতু ইন্টার কানেকশন, তারা একটা প্ল্যানিং প্রোগ্রামিং করে আলটিমেটলি এখানে পাঠিয়ে দিবে। এরা এখান থেকে দেন তারপরে সেই সিগন্যালটা আলটিমেটলি ডিসেন্ডিং পাথওয়েতে সেন্ড করবে। ওকে, সো আমরা যদি এই কোয়াড্রেট সার্কিটের একটা খুব টিপিক্যাল এক্সাম্পল দেই, it is a good example of this phenomenon would be a person seeing a lion approach and then responding instantaneously and automatically. ধরেন আপনি হঠাৎ করে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে সামনে আপনার লায়ন, আসলে লায়নটা এটা আনকমন হয়ে যায়, তার চেয়ে বড় ভালো হচ্ছে যে বার্কিং ডগ। হ্যাঁ, যারা কুকুর ভয় পান তারা কি করবেন, হঠাৎ করে আপনি দেখলেন আপনার একটা কুকুর ঘেউ ঘেউ করে আপনার দিকে আসতেছে সাডেনলি, সো আপনি সাডেনলি কি চিন্তা করবেন দাঁড়ায় দাঁড়ায় যে আমি কি করব না করব না, এই চিন্তাটা খুব দ্রুত কোয়াড্রেট নিউক্লিয়াস, হ্যাঁ, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স মেমোরি সবকিছুর সাথে কম্পেয়ার করে খুব দ্রুত এটা থিঙ্কিং প্রসেস কি করতে হবে সেটাকে
একটা প্ল্যান করে ফেলবে। প্রথমেই টার্নিং অ্যাওয়ে ফ্রম দ্য লাইন, আপনি কি করবেন? উল্টা দিকে ঘুরবেন, যে কুকুরটা যে দিক থেকে আসতেছে তার থেকে বিপরীত দিকে ঘুরে গেলেন। অ্যান্ড বিগিনিং টু রান, আপনি দৌড়ানো শুরু করলেন। ইভেন আপনি যদি সামনে কোনো গাছপালা বা কিছু পান, দেখবেন অটোমেটিক আপনি সেখানে কি, গাছপালা আছে লায়নের ক্ষেত্রে আর কি, সুন্দরবনের মধ্যে আপনি গাছে উঠে গেলেন, বা পুকুরে দৌড়াচ্ছে ধরেন কোন একটা গেট দেখলেন, আপনি তাড়াতাড়ি গেটের মধ্যে ঢুকে গেলেন। এটা কিন্তু দেখেন আপনার কিন্তু অটোমেটিক্যালি এই বেজাল গ্যাংলিয়া এই প্রসেসগুলো খুব দ্রুততার সাথে কাজগুলো করে ফেলবে। সো কোয়াড্রেট সার্কিটের যেটা আমি আগে বলছি যে থিঙ্কিং প্রসেস বা ডিফারেন্ট স্ট্র্যাটেজি বা প্ল্যানিং, প্রোগ্রামিং, এইগুলোই হচ্ছে মেইনলি কোয়াড্রেট নিউক্লিয়াসের কাজ। এছাড়া আমরা জানি যে ইমোশনাল এক্সপ্রেশনটাকেও কন্ট্রোল করতেছে, যেটা এর পরের আমি বলবো যে লিম্বিক লুপের মাধ্যমে। সো আই থিঙ্ক কোয়াড্রেট সার্কিট সম্পর্কে কিছুটা আইডিয়া আমরা বুঝতে পারলাম। That means this coordinate circuit integrate the different types of sensory and motor information into usable thought pattern. Okay. Next চলে যাই। কোয়াড্রেট লুপের সার্কিটের আরেকটা ইম্পর্টেন্ট লুপ আছে যেটাকে বলা হচ্ছে লিম্বিক লুপ, যেটার সাথে আসলে সিঙ্গুলেট জাইরাস এটার সাথে কানেকশন আছে। সো আমি ডিটেল এই সার্কিটে যাব না, আমি শুরুতেই বলেছি যে this limbic loop function in the emotional aspect of the movement and manifested as various facial expression or other body movement or body language. So আমরা সবাই জানি যে একটা কমন ডিজিজ তাই না, বেজাল গ্যাংলিয়া সাবস্টেন্সিয়া নিগ্রাতে যদি লিশন থাকে তাহলে পার্কিনসনিজম হয় তাই না, পার্কিনসন ডিজিজ। সেখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট ফিচার্স কিন্তু এক্সপ্রেশনলেস ফেস বা মাস্কড ফেস। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইখানে যদি কোনো লিশন বা গন্ডগোল হয়, যারা ইমোশনাল এক্সপ্রেশন বা ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তাহলে কি, তাহলে এই এক্সপ্রেশন গুলো হবে না, তখনই আমরা বলবো মাস্ক ফেস। ওকে, সো এটা হচ্ছে, এটাও কোয়াড্রেট সার্কিটের একটা এক্সট্রা লুপ আছে যেটাকে বলা হচ্ছে লিম্বিক লুপ, যেই লুপের মাধ্যমে সে আসলে যে লিম্বিক যে কর্টেক্স আছে তার সাথে ইন্টারকানেক্টেড। So that is the another important functions of basal nucleus or basal ganglia. Now এখন আমরা একটু কিভাবে দেখব যে মোটর মুভমেন্ট আসলে কিভাবে এটা শুরু হবে এবং এক্সিকিউট হবে। So how motor movements occurs? First of all, prefrontal cortex thinks an idea of a movement. So idea, আপনি ধরেন আপনি একটা আপনার সামনে একটা গ্লাস আছে, পানি খাবেন, তা আমি এখন পানি খেতে চাচ্ছি। So প্রথমে একটা there will be a generation of idea or thought in the prefrontal cortex. Then a prefrontal cortex কি করবে? They sends this idea to the premotor area এবং supplementary motor area. Premotor area এবং supplementary, that is area number 6. Then premotor and supplementary motor area বলবে they should consult with the basal ganglia. তারা এই এটা বেজাল গ্যাংলিয়ার সাথে কনসাল্ট করবে যে এই লোকটা তো চা খেতে চাচ্ছে, তো এখন কিভাবে এই আমরা এটা চা বা এটা পানি গ্লাসটা ধরে একে খাওয়াইতে পারি, তুমি একটু কাজ করো, এটার মুভমেন্ট গুলো কিভাবে কি হবে সেটা টিউন করো, এটা বলে ফাইন টিউনিং করা, তাই না? তখন বেজাল গ্যাংলিয়া কি করবে? বেজাল গ্যাংলিয়া উইল রিফাইন দ্য মুভমেন্ট and give a special signal through the thalamus. This information will go back to the motor cortex. যেটা আগের লুপটাতে দেখাইছি যে কিভাবে আলটিমেটলি পোটামেন বা স্ট্রেটাম বা কোয়াড্রেট নিউক্লিয়াস এটাকে প্রসেসিং করে থ্যালামাসে পাঠাবে, দেন থ্যালামাস থেকে চলে যাবে কোথায়? কর্টেক্সে। দেন কর্টেক্স থেকে ডিসেন্ডিং পাথওয়ে আপার মোটর নিউরনের মাধ্যমে গিয়ে তারা লোয়ার মোটর নিউরনকে কন্ট্রোল করে আলটিমেটলি মুভমেন্টটা এক্সিকিউট করবে। সেটাই আসলে এখানে লেখা, from their fibers will descend as corticonuclear and corticospinal fiber to carry out the movement. একটু ধৈর্য ধরে আপনারা শুনেন, আমি বেশি দীর্ঘায়িত করব না, 1 ঘন্টার মধ্যেই শেষ করব। So ultimately আমরা কি বুঝলাম? So when there is a need to perform a movement, cerebral cortex or motor cortex consult with the basal ganglia
through direct and indirect pathway. ওকে, সো পোটামেন অথবা কর্টেট নিউক্লিয়াস আমি শুরুতে দেখাইছিলাম যে থ্যালামাসের সাথে কিভাবে তাদের দুই ধরনের কানেকশন, ডিরেক্ট কানেকশন এন্ড ইনডিরেক্ট কানেকশন। ওকে, নাও এখন আমি একটু এই যে ডিরেক্ট পাথওয়ে এবং ইনডিরেক্ট, যেটা শুরুতেই বলছি ডিরেক্টটা হচ্ছে এক্সাইটেটরি, ইনডিরেক্টটা ইনহিবিটরি, এই পাথওয়েটা আসলে কিভাবে এটা আউটপুটটাকে বেজাল গ্যাংলিয়া থেকে যে আউটপুটটা যাবে আলটিমেটলি ডিরেক্ট এবং ইনডাইরেক্ট পাথওয়ের মাধ্যমেই একটা ব্যালেন্সড আউটপুট তৈরি হবে, দ্যাট উইল বি গোজ ব্যাক টু দ্য মোটর কর্টেক্স। সো ফার্স্ট অফ অল হিয়ার ইউ ক্যান সি, এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? দিস ইজ আ ল্যান্টিফর্ম নিউক্লিয়াস, তাই না? ল্যাটারালি আপনারা দেখতে পাচ্ছেন যে পোটামেন এবং মিডিয়ালি গ্লোবাস পেলিডাস প্রথমে এক্সটার্নাস, দেন মোস্ট মিডিয়ালি থ্যালামাসের দিকে যে পার্টটা সেটা হচ্ছে ইন্টারনাস। দেন এখানে আপনারা থ্যালামাস দেখতে পাচ্ছেন এবং নিচে সাবথ্যালামাস। ওকে, ক্লিয়ার কিনা? এখন সার্কিটটা বোঝার চেষ্টা করেন, আমি একটু ডিটেইলে এখন সার্কিট, এই সার্কিটটা বুঝলেই মোটামুটি বাকিটা আপনারা অনেক কিছুই স্টাডি করে বের করতে পারবেন। নরমালি কি হয়, আমরা মোটর মুভমেন্ট শুরু করার আগে প্রথমে আমরা চিন্তা করি যে আসলে যখন কোনো মুভমেন্ট হচ্ছে না, অর্থাৎ রেস্টিং কন্ডিশনে কি হচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি থ্যালামাস কে আপনারা একটা তুলনা করতে পারেন একটা ডগের সাথে, বার্কিং ডগ। সে সবসময় কি করে, ঘেউ ঘেউ করে সবসময় কর্টেক্সকে কি করতে চায়, সে এক্সাইট করার চেষ্টা করে কর্টেক্সকে। ওকে, তাহলে সবসময় এক্সাইট করতে থাকলে তো মুশকিল। কারণ থ্যালামাসে আপনারা জানেন বিভিন্ন সেন্সরি পাথওয়ে রিলে স্টেশন। এখন আমি দেখাবো যে থ্যালামাস কিন্তু কিছু মোটর রিলে স্টেশনও কাজ, বেজাল গ্যাংলিয়ার যে মোটর সিগন্যালটা সেটা সেরিব্রাল কর্টেক্সে রিলে করবে, বাই দিস টাইম আমি বলেছি। তো যাই হোক, এছাড়া থ্যালামাস দিয়ে যেহেতু সেন্সরি রিলে স্টেশন, সবসময় থ্যালামাস কি করবে, এখান থেকে সেরিব্রাল কর্টেক্সকে সে এক্সাইট করার চেষ্টা করে। তাহলে কি করতে হবে, থ্যালামাসকে বেঁধে রাখতে হবে, ওর গলায় দড়ি দিতে হবে যাতে ও আর ডিস্টার্ব না করতে পারে, তাই না? অপ্রয়োজনে শুধু শুধু সেরিব্রাল কর্টেক্সকে এক্সাইট করতে তো আপনি চান না, তাই না? আমরা অর্থাৎ তখন যদি আমরা যদি পারপাসফুল মুভমেন্ট করতে চাই তাহলে অবশ্যই থ্যালামাসকে কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে না পারি তাহলে হবে কি, আনওয়ান্টেড মুভমেন্ট হবে। সেটা আমরা পরে দেখবো যে কোথায় সমস্যা হচ্ছে। তো আলটিমেটলি এই থ্যালামাস থেকে যে এক্সাইটেটরি নিউরনটা কর্টেক্সে যাচ্ছে সেটা হচ্ছে গ্লুটামিনার্জিক নিউরন। ওকে, এখানে সবুজ কালারের যে নিউরনগুলি দেখাবো সব গ্লুটামিনার্জিক, এবং রেড কালার যে ফাইবারগুলি দেখাবো সেগুলি হচ্ছে গাবার্জিক। ওকে, নাও দেখেন বাম সাইডে চলে আসেন, কর্টেক্স থেকে কিছু গ্লুটামিনার্জিক ফাইবার কোথায় চলে আসে, স্ট্রাইটামে। that is called corticostriatal fiber and this fiber is glutaminergic, খেয়াল করেন। দেন এই গ্লুটামিনার্জিক ফাইবার, এখানে আমি একটু দাঁড়ান, আপনাদের একটা পয়েন্টার ইউজ করতে পারি কিভাবে, স্পটলাইট। ওকে, হ্যাঁ, ফাইন। দেন এখান থেকে তাহলে কি রিলিজ হবে, গ্লুটামেট। গ্লুটামেট ইজ এ এক্সাইটেটরি নিউরন। এই গ্লুটামেটটা করবে কি, এই যে পোটামেন থেকে গ্লোবাস পেলিডাস এক্সটার্নাস কে একটা ফাইবার আছে। ওকে, এই ফাইবারটা হচ্ছে গাবার্জিক ফাইবার। সো এই গাবার্জিক ফাইবারটাকে স্টিমুলেট করতেছে কে, কর্টিকোস্ট্রেটাল ফাইবার। ওকে, দেন এইটাকে বলছি স্ট্র্যাটোপেলিডাল ফাইবার, যেহেতু স্ট্রাইটাম থেকে কি পেলিডাসে গেছে, পেলিডাস এক্সটার্নাস, এজন্য বলছে স্ট্রাইটোপেলিডাল ফাইবার। বাট দিস স্ট্রাইটোপেলিডাল ফাইবার ইজ এ গাবার্জিক ফাইবার। সো এই ফাইবারটাকে যদি স্টিমুলেট করা হয় তাহলে এটা এন্ডিং থেকে আলটিমেটলি কি রিলিজ হবে, গাবা। দেন এইখান থেকে আরেকটা ফাইবার, এই গ্লোবাস পেলিডাস এক্সটার্নাস থেকে একটা ফাইবার চলে যাবে সাবথ্যালামাস। ওকে, সাবথ্যালামাসের এই ফাইবারটাও কি গাবার্জিক। তাহলে এটাও কি, প্রথমটা যদি একটা জিনিস মনে রাখবেন, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তাহলে এইখানে দেখেন একটা গাবার্জিক ফাইবার,
এ আবার এই যেটা সাবথ্যালামাসে যে ফাইবারটা গেছে সেটাও গাবার্জিক। ওকে, তাহলে আলটিমেটলি এই সাবথ্যালামাস থেকে আবার গ্লোবাস পেরিডাস ইন্টারনাসে যে ফাইবারটা আসছে এটা হচ্ছে গ্লুটামিনার্জিক। তাহলে বলেন এই ফাইবারটা ফাইনালি এক্সাইট হবে না ইনহিবিট হবে, সেটা ডিপেন্ড করছে। যেহেতু এর আগের দুইটা ফাইবার নেগেটিভ মানে ইনহিবিটরি, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আমি সহজ ভাষায় বলছি বোঝার জন্য, না এটা খুব প্যাচ লাগবে। তাহলে আলটিমেটলি এই সাবথ্যালামাস থেকে যে দেখেন এই গ্লুটামিনার্জিক ফাইবারটা গ্লোবাস পেলিডাস ইন্টারনাসে ফিরে গেছে, সেইটা এক্সাইটেশন হবে। যদি এক্সাইটেশন হয় তাহলে এখান থেকে বেশি বেশি গ্লুটামেট রিলিজ হবে। তাহলে গ্লুটামেট যদি রিলিজ হয় তাহলে আলটিমেটলি এই গ্লুটামেট গুলো এই গ্লোবাস পেলিডাস ইন্টারনাস থেকে থ্যালামাসে যে ফাইবারটা গেছে এই ফাইবারটাকে স্টিমুলেট করবে, আর এই ফাইবারটা হচ্ছে গাবার্জিক ফাইবার। তাহলে এই ফাইবারটা যদি স্টিমুলেট হয় তাহলে বেশি বেশি গাবা রিলিজ হবে থ্যালামাসে। যদি থ্যালামাসে গিয়ে বেশি বেশি গাবা রিলিজ হয় তাহলে যে থ্যালামাস থেকে যে এক্সাইটেটরি ফাইবারটা অর্থাৎ থ্যালামোকর্টিক্যাল ফাইবার সেটাকে ইনহিবিট করবে। যেহেতু এখানে গাবার কনসেন্ট্রেশন বেড়ে গেছে তাহলে গাবা থ্যালামোকর্টিক্যাল ফাইবারটাকে কি করে দিচ্ছে, ইনহিবিট করতেছে। তাহলে কি হলো, কর্টেক্স ইনহিবিটেড হয়ে গেল না? This pathway is called indirect pathway. This is very important, this indirect pathway. Okay, কারণ এই ইনডিরেক্ট পাথওয়ে আপনি দিয়ে কি করতে পারছেন, নরমালি থ্যালামাস সবসময় প্রথমে কি বলছি, থ্যালামাস সবসময় কি করতে চাচ্ছে, কর্টেক্সকে এক্সাইট করতে চাচ্ছে। কিন্তু আপনি এই যে ইনডিরেক্ট যে পাথওয়ে সেটা দিয়ে আপনি থ্যালামাসকে কি করে ওর গলায় দড়ি বেঁধে দিলেন যাতে করে ও কর্টেক্সকে ওভার এক্সাইটেশন না করতে পারে। এটাকে আমরা বলতেছি ইনডিরেক্ট পাথওয়ে। তাহলে এটা কি এক্সাইটেটরি পাথওয়ে আর নাকি ইনহিবিটরি পাথওয়ে? কর্টেক্স ফাইনালি কি হলো, ইনহিবিট হলো না? তাহলে দিস ইজ ইনহিবিটরি পাথওয়ে। সো আবার যদি আমি রিপিট করি, দেখেন আপনাদের সুবিধার জন্য খেয়াল করেন। কর্টেক্স থেকে কর্টিকোস্ট্রাইটাল ফাইবার দ্যাট ইজ গ্লুটামিনার্জিক and that will stimulate the স্ট্রাইটোপেলিডাল ফাইবার যেটা হচ্ছে গাবার্জিক। স্ট্রাইটোপেলিডাল ফাইবার সে আবার সাবথ্যালামিক নিউক্লিয়াসের গাবার্জিক ফাইবারটাকে কি করলো, ইনহিবিট করলো। যদি ইনহিবিট করে তাহলে আলটিমেটলি সাবথ্যালামাস থেকে আবার গ্লোবাস পেলিডাসের যে রিটার্ন ফাইবারটা রিটার্ন আসছে সেটা কিন্তু দেখেন গ্লুটামিনার্জিক, অর্থাৎ এটা এক্সাইটেশন হবে। আলটিমেটলি সে কি করতেছে, এই পেলিডাম অর্থাৎ পেলিডাস ইন্টারনাস থেকে থ্যালামাসে যে ফাইবারটা যাচ্ছে সেই ফাইবারটাকে এক্সাইট করতেছে বা স্টিমুলেট করতেছে। বাট এই ফাইবারটা হচ্ছে গাবার্জিক ফাইবার, এখানে যদি এক্সাইট করা হয় তাহলে এখানে গাবা রিলিজ হবে। তাহলে গাবা কি করবে, কর্টিক্যাল ফাইবারটাকে ইনহিবিট করে দেবে। সো দ্যাট মিনস আমরা যখন রেস্টিং কন্ডিশনে থাকি তার মানে তখন এই ইনডাইরেক্ট পাথওয়েটা কাজ করতেছে, যেখানে কন্টিনিউয়াস এই গ্লোবাস পেরিডাস ইন্টারনাস থেকে কন্টিনিউয়াস গাবা রিলিজ করতেছে থ্যালামাসে, এবং থ্যালামাসে যে থ্যালামোকর্টিক্যাল ফাইবারটাকে ইনহিবিট করে রাখছে। এই জন্য আমরা কি আছে, রেস্টিং আছে, কোনো মুভমেন্ট হচ্ছে না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চিন্তা করেন যদি এই ইনডিরেক্ট পাথওয়েতে কোনো গন্ডগোল হয়, কোনো লিশন হয় বা কোনো ড্যামেজ হয় তাহলে আলটিমেটলি কি হবে, আনওয়ান্টেড মুভমেন্ট হবে। হ্যাঁ, ইনটেন্ডেড মুভমেন্ট না হয় আনওয়ান্টেড, আননেসেসারিলি আপনার এক্সাইটকে কর্টেক্স সেরিব্রাল কর্টেক্সের সাথে ওভার এক্সাইটেশন করে রাখবে। আনওয়ান্টেড মুভমেন্ট হবে, বডির মাসেলের টোন বেড়ে যাবে। কথাটা ক্লিয়ার কিনা? So that is why this indirect pathway is very important. So to reduce the over excitation of the cortex, এবং এখানে যদি কোনো প্যাথোলজি হয় that means এটার যদি না কাজ করে তাহলে ওভার এক্সাইটেশন, হাইপার কাইনেটিক যে সমস্ত ডিসঅর্ডার আছে আপনারা নিশ্চয়ই পড়বেন যে ফিচার্স অফ দ্য বেসাল গ্যাংলিয়া লিশন, সেখানে দুই ধরনের ফিচার হতে পারে, হাইপার কাইনেটিক, হাইপোকাইনেটিক। ওকে, আমার বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে আপনি আমাকে আর পড়াই দেওয়া লাগবে না, এরপর আপনি বই পড়লে সব বুঝে ফেলবেন। তাহলে দিস ইজ দ্য ইনডিরেক্ট লুপ। ওকে, and that is inhibitory. তবে এই লুপটাকে আবার কন্ট্রোল করতে পারে সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে আবার ডোপামিনার্জিক নিউরন গিয়ে কি করছে, এই ইনডিরেক্ট লুপে দেখেন এখানে কি রিলিজ করবে, এখানে ডোপামিন রিলিজ করবে। এবং এই ইনডিরেক্ট লুপের এখানে যে এই এটাকে বলা হচ্ছে স্ট্রাইটোপেলিডাল ফাইবারের কে ইনফ্লুয়েন্স করবে, and the receptor is D2
সো ইনডাইরেক্ট পাথওয়ের উপরে যে ডোপামিন কাজ করবে সেখানে ডোপামিনের D2 রিসেপ্টর থাকবে এবং D2 রিসেপ্টর কাজ হচ্ছে ইনহিবিটরি, অর্থাৎ ডোপামিন যখন D2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন এই ইনহিবিটরি টোটাল পাথওয়েটা কি হবে, ইনহিবিট হবে। খেয়াল করেন, কারণ এখানে যদি দেখেন এই গাবার্জিক নিউরনটাকে যদি ইনহিবিট করে তার মানে এটা মাইনাস, ওকে, তাহলে এইটা কি হবে, এই যে প্যালিডো সাবথ্যালামিক যে ফাইবার সেটা কি হবে, স্টিমুলেট হবে, স্টিমুলেট সে বেশি গাবা রিলিজ করবে। এইখানে যদি সাবথ্যালামাসে যদি গাবা বেশি রিলিজ হয় তাহলে এই যে গ্লুটামিনার্জিক ফাইবার যেটা গ্লোবাস প্যালিডাস ইন্টারনাসে গেছে এইটা ইনহিবিটেড হবে, ওকে। ইনহিবিট হলে একে আর স্টিমুলেট করতেছে না, তাহলে এর এখানে লেস গাবা রিলিজ করবে, লেস গাবা যখন রিলিজ করবে আলটিমেটলি থ্যালামোকর্টিক্যাল যে ফাইবারটা আছে এইটা তখন আবার এক্সাইটেশন হয়ে যাবে। তার মানে সাবস্টেন্সিয়া নিগ্রা ইনডিরেক্ট পাথওয়েকে ইনহিবিট করে, ইনহিবিট করলে তখন কিন্তু আলটিমেটলি নেট কর্টেক্সের উপরে যে ফিডব্যাকটা যাবে সেটা কিন্তু স্টিমুলেটরি ইফেক্ট দেবে। খেয়াল করেন, নরমালি ইনডিরেক্ট পাথওয়ের কথা হচ্ছে কর্টেক্সকে ইনহিবিট করবে, বাট একে যদি এই ইনডিরেক্ট পাথওয়েকে যদি আপনি ইনহিবিট করেন তাহলে কিন্তু কর্টেক্স আবার কি হবে, ইনহিবিশন থেকে সে কি হলো, ডিসইনহিবিশন হয়ে গেল, তার মানে তখন সে এক্সাইটেশন হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, ফাইন। নাও অ্যানাদার পাথওয়ে যেটাকে আমরা বলছি ডাইরেক্ট পাথওয়ে। এখানে যদি খেয়াল করেন এখানেও কর্টেক্স থেকে কর্টিকোস্ট্রাইটাল ফাইবারের মাধ্যমে গ্লুটামিনার্জিক নিউরন স্ট্রাইটামে আসবে এবং এখান থেকে গ্লুটামেট রিলিজ করলো, এখান থেকে স্ট্রাইডোপেলিডাল ফাইবার সরাসরি গ্লোবাস পেলিডাস ইন্টারনাসে চলে যাবে। দেখেন আগেরটা গেছিল এক্সটার্নাসে, এইবারেরটা চলে যাবে ইন্টারনাসে এবং দিস ফাইবার ইজ গাবার্জিক এবং এই গাবার্জিক ফাইবারটাকে কর্টিকোস্ট্রাইটাল ফাইবার স্টিমুলেট করতেছে, তাহলে এ কি করবে, বেশি বেশি গাবা রিলিজ করবে, গ্লোবাস পেলিডাস ইন্টারনাসে বেশি বেশি গাবা রিলিজ করবে। যদি বেশি বেশি গাবা রিলিজ করে তাহলে গ্লোবাস পেলিডাস ইন্টারনাস থেকে যে গাবার্জিক ফাইবারটা অর্থাৎ প্যালিডো থ্যালামিক যে গাবার্জিক ফাইবারটা এটা কি হবে, এটা ইনহিবিট হবে। দেখেন মাইনাস মাইনাস পরপর দুইটা যদি গাবার্জিক নিউরন থাকে তাহলে আলটিমেটলি পরবর্তী যে এই নিউরনটা সেটা এক্সাইটেশন হবে এন্ড দিস নিউরন ইজ গ্লুটামিনার্জিক, সো গ্লুটামেট রিলিজ হয়ে কর্টেক্সকে কি করলো, স্টিমুলেট করবে। সো দিস ডাইরেক্ট পাথওয়ে ইজ স্টিমুলেটরি পাথওয়ে। লুকটা যদি খেয়াল করেন আপনি বুঝতে পারবেন, ইনডিরেক্ট পাথওয়ে ছিল কর্টেক্সে ইনহিবিটরি, বাট ডাইরেক্ট পাথওয়েটা it will produce the excitatory output to the cortex. So ultimately এই বেজাল গ্যাংলিয়া বা বেজাল নিউক্লিয়াস থেকে এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট পাথওয়ের একটা ব্যালেন্সড অ্যাক্টিভিটি বা আউটপুট আলটিমেটলি এই থ্যালামাস হয়ে কর্টেক্সে রিলে হবে, ওকে। এবং কর্টেক্স সেটা আপার মোটর নিউরনের মাধ্যমে আলটিমেটলি ফাইনালি লোয়ার মোটরকে কন্ট্রোল করবে। ক্লিয়ার কিনা আমার কথা? ওকে, তাহলে কি আমরা থ্যালামাসের এখানে একটা ডিফারেন্ট রোল দেখতে পেলাম, তাই না? আমরা যা নরমালি জানি সেন্সরি রিলে স্টেশন হিসেবে কাজ করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এইটা কর্টেক্সে মোটর ইনফরমেশনে কি করতেছে, বেজাল গ্যাংলিয়ার যে মোটর ইনফরমেশনটা কর্টেক্সে রিলে করতেছে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, সাবস্টেন্সিয়া নিগ্রার এই ডাইরেক্ট পাথওয়ের উপরে ইফেক্ট আছে। সাবস্টেন্সিয়া নিগ্রা যে ডোপামিন রিলিজ করবে যখন এইখানে থাকে D1 রিসেপ্টর, বাট D1 রিসেপ্টর ইজ স্টিমুলেটরি। তাহলে খেয়াল করেন এইখান থেকে যদি ডোপামিন রিলিজ হয় এবং D1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে তাহলে ডাইরেক্ট পাথওয়ের উপরে কি ইফেক্ট হবে, এখান থেকে যে নিউরনটা গেছে সেটা হচ্ছে স্ট্রাইটোপেলিডাল যে নিউরন, দ্যাট ইজ গাবার্জিক। তাহলে এই গাবার্জিক নিউরনটাকে সে কি করবে, স্টিমুলেট করবে, ওকে। যদি স্টিমুলেট করে না, সরি এখানে কি বললাম, D1 রিসেপ্টরটা স্টিমুলেটরি, তাহলে এই গাবাটাকে বেশি বেশি স্টিমুলেট করবে, তাহলে গ্লোবাস পেলিডাস ইন্টারনাসে গাবার কনসেন্ট্রেশন কি হবে, বেড়ে যাবে। যদি গাবার কনসেন্ট্রেশন বেড়ে যায় সে তাহলে এই যে প্যালিডো কর্টিক্যাল যে নিউরনটা আছে এইটাকে সে ইনহিবিট করবে। ইনহিবিট করলে থ্যালামাসের মধ্যে গাবার কনসেন্ট্রেশন তখন কম রিলিজ হবে, less GABA will be released by the pallidothalaমিক ফাইবার। তখন এই যে থ্যালামোকর্টিক্যাল যে ফাইবারটা তখন সে কি হয়ে যাবে, ডিসইনহিবিশন হবে। খেয়াল করেন ডিসইনহিবিশন, নরমালি এতক্ষণ ইনহিবিট করে রাখছিল কে, এই প্যালিডোথ্যালামিক ফাইবার গাবা,
কিন্তু যখনই সাবস্টেন্সিয়া নিগ্রা ডাইরেক্ট পাথওয়েকে যখন স্টিমুলেট করতেছে তখন কিন্তু এই থ্যালামো কর্টিক্যাল ফাইবারটা ডিসইনহিবিশন হচ্ছে। ডিসইনহিবিশন হওয়া মানে সে মুক্ত হয়ে গেল, সে তখন এক্সাইট হবে। ওকে, সো দেখা যাচ্ছে যে সাবস্টেন্সিয়া নিগ্রা বা নাইগ্রা আলটিমেটলি এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট পাথওয়ের উপরে সে কি করতেছে, এদের ফাংশনটাকে কন্ট্রোল করে একটা ব্যালেন্স আউটপুটের মাধ্যমে কর্টেক্সে পাঠাচ্ছে, এবং কর্টেক্স ফাইনালি এই যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের মাধ্যমে ইনফরমেশনটাকে আপার মোটর নিউরনের মাধ্যমে লোয়ার মোটরকে কন্ট্রোল করবে এবং ডিজায়ার্ড মুভমেন্ট বা ইন্টেন্ডেড মুভমেন্টটা এক্সিকিউট হবে। তো সেটাকে করার জন্য এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট পাথওয়েকে সে ইউজ করবে। এখন খেয়াল করেন সাবস্টেন্সিয়া নিগ্রা কাজটা আসলে কি। সাবস্টেন্সিয়া নিগ্রা ডাইরেক্ট পাথওয়েকে স্টিমুলেট করে আলটিমেটলি কর্টেক্সকে সে এক্সাইট করতেছে, আবার ইনডাইরেক্ট পাথওয়েকে কি করতেছে, ইনহিবিট করতেছে। ইনডাইরেক্ট পাথওয়ে ইনহিবিট হলে আলটিমেটলি কর্টেক্স কি হচ্ছে, স্টিমুলেটেড হচ্ছে। অর্থাৎ যখন আপনি একটা মুভমেন্ট শুরু করবেন, শুরু করার জন্য এই সাবস্টেন্সিয়া নিগ্রা একটু কি করতে হবে, ধাক্কা দিতে হবে। ধরেন এটা যদি একটা নাগরদোলা হয়, এই যে টোটাল সার্কিটটা এটা যদি নাগরদোলা হয়, তাহলে এটাকে যদি প্রথমে আপনি চালাইতে চান, তাহলে প্রথমে আমরা জানি যে বিভিন্ন মেলা টেলায় আমরা দেখা যায় একজন যেগুলো ম্যানুয়াল নাগরদোলা, এসে একজন লোক দাঁড়ায় থাকে, তাই না, সে প্রতিবার একটা করে ধাক্কা দেয়, ধাক্কা দিলে এটা ঘোরা শুরু করে। সো এখানে সিমিলার রোল সাবস্টেন্সিয়ার, যখন আপনি একটা মোটর মুভমেন্টকে ইনিশিয়েট করতে যাবেন, হ্যাঁ, বা মোটরসাইকেল আপনি স্টার্ট দিলে প্রথমে একটা কিক করা লাগে, তো সো এটা রোল কিছুটা কিক স্টার্টার। হ্যাঁ, সো এখানে যদি সাবস্টেন্সিয়া নিগ্রাতে যদি কোনো ঝামেলা হয় বা এখানে ডোপামিনার্জিক আউটপুট যা ডোপামিন কনসেন্ট্রেশন কমে যায় বা কোনো ডিজেনারেটিভ চেঞ্জ হয় এই নিগ্রোস্ট্রাইটাল পাথওয়েতে, এই পাথওয়েটাকে আমরা বলবো নিগ্রোস্ট্রাইটাল পাথওয়ে, তাহলে আলটিমেটলি দেখেন মোটর মুভমেন্ট ইনিশিয়েট করতে কি হবে, সমস্যা হবে। হ্যাঁ, ডিফিকাল্টি ইন ইনিশিয়েশন অফ দ্য মোটর মুভমেন্ট, যেটা পার্কিনসন ডিজিজে হয়, একাইনেশিয়া আমরা বলি, তাই না, ব্র্যাডিকাইনেশিয়া, স্লোনেস অফ দ্য মুভমেন্ট। আমার কথা বোঝাতে পারলাম কিনা? ওকে, আরো একটা জিনিস ক্লিয়ার হইলো এখান থেকে, যে যদি ডাইরেক্ট পাথওয়ে ড্যামেজ হয় তাহলে কি হবে, ডাইরেক্ট পাথওয়েটা কি স্টিমুলেটরি, এটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কর্টেক্স কি ইনহিবিটেড হবে, তখন হাইপোকাইনেটিক যে সমস্ত ফিচার সেইগুলো পাওয়া যাবে। আর যদি ইনডিরেক্ট পাথওয়ে ড্যামেজ হয় তার মানে কি হবে, ইনডিরেক্ট পাথওয়ে নরমালি কর্টেক্সকে কি করে, ইনহিবিট করে রাখে। সো যখন এই পাথওয়েতে ড্যামেজ হবে তখন কর্টেক্স ওভার এক্সাইটেশন হবে, থ্যালামাস কর্টেক্সকে এক্সাইট করে রাখবে, তখন হাইপারকাইনেটিক ডিসঅর্ডার হবে। তো আমার মনে হয় এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট পাথওয়েটা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর। সো এখন এই সার্কিটের কথাগুলি আমার এখানে লেখা আছে, এখানে যদি খেয়াল করেন যে আসলে ডাইরেক্ট এবং ইনডিরেক্ট পাথওয়ের একটার একটা অপোজিট ইফেক্ট, যেটা অলরেডি বলেছি, ডাইরেক্ট পাথওয়ে ইট ইজ এ স্টিমুলেটরি পাথওয়ে আর ইনডিরেক্ট পাথওয়ে ইট ইজ এ ইনহিবিটরি পাথওয়ে, and normally there is a balance between these two pathway. So alteration of activity in either of this pathway leads to imbalance in motor output from the basal ganglia. Okay, যেটা বারবার বলছি যে এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট পাথওয়ের একটা ব্যালেন্স সিগন্যালই কিন্তু আলটিমেটলি কর্টেক্সে যাবে এবং মোটর মুভমেন্টকে কন্ট্রোল করবে। যখনই এই ডিরেক্ট ইনডাইরেক্ট পাথওয়ে একটা ইমব্যালেন্স হবে তখনই একটা মোটর মুভমেন্টে গন্ডগোল হবে, মোটর মুভমেন্টে উল্টাপাল্টা হবে। ওকে, so therefore in basal ganglia disorder both hypo and hyperkinetic features are observed. I think it is clear. ওকে, এবং এই ডাইরেক্ট ইনডাইরেক্ট পাথওয়েকে রেগুলেট করার জন্য যেটা আমি অলরেডি বলেছি যে নিগ্রোস্ট্রাইটাল যে ডোপামিনার্জিক প্রজেকশন আছে, and that appears to have an excitatory influence on the direct pathway through the D1 receptor and inhibitory influence on the indirect pathway through the D2 receptors. So dopamine, হ্যাঁ, আমরা অনেক সময় কনফিউজ থাকি, ডোপামিনকে কি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার বলবো নাকি ইনহিবিটরি। তো এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইট ইজ এ মিক্সড, এক্সাইটেটরিও পিওরলি এক্সাইটেটরিও বলা যাবে না বা ইনহিবিটরি বলা যাবে, ইটস অ্যাকচুয়ালি মিক্সড নিউরোট্রান্সমিটার। সো বাট
তাহলে ডোপামিনার্জিক পাথওয়েটা দেখা যাচ্ছে আলটিমেটলি যদি নেট ইফেক্ট বলি দ্যাট ইজ ওভারঅল এক্সাইটেটরি, কারণ সে ডাইরেক্ট পাথওয়েকে স্টিমুলেট করতেছে এবং ইনডাইরেক্ট পাথওয়েকে ইনহিবিট করে আলটিমেটলি ওভারঅল যে নেট কর্টেক্সে সে এক্সাইটেটরি সিগন্যাল পাঠাচ্ছে। বাট দেয়ার আর সাম ইন্ট্রাস্ট্রাইটাল ফাইবার, ইন্ট্রাস্ট্রাইটাল স্ট্রাইটামের ভিতরেই কিছু ফাইবারস আছে যারা কিনা কোলিনার্জিক ফাইবার, and they release acetylcholine, and the effects of acetylcholine on this D1 and D2 receptor is completely opposite to the effect of dopamine. অর্থাৎ acetylcholine ডাইরেক্ট পাথওয়েকে ইনহিবিট করবে এবং ইনডিরেক্ট পাথওয়েকে স্টিমুলেট করবে। তার মানে কি acetylcholineের নেট ইফেক্টটা কিন্তু ইনহিবিটরি হবে। খেয়াল করেন, ডোপামিনার্জিক আউটপুটটা ছিল ওভারঅল এক্সাইটেটরি, কিন্তু অ্যাসিটাইলকোলিনের ইফেক্টটা কিন্তু আলটিমেটলি ডাইরেক্ট ইনডাইরেক্ট পাথওয়ের উপরে নেট ইফেক্টটা হচ্ছে ইনহিবিটরি। তাহলে সবসময় এই আপনার যে স্ট্রাইটামে অ্যাসিটাইলকোলিন এবং এই যে ডোপামিনার্জিক ইফেক্ট এটার ভিতরে একটা ব্যালেন্স মেনটেন হয়, যার কারণে আমরা নর্মাল মোটর অ্যাক্টিভিটি হয়। যখনই এখানে ইমব্যালেন্স হবে, কোনো কারণে ডোপামিন যদি কম রিলিজ হয়, হ্যাঁ, তখনই কিন্তু একটা মুভমেন্টে গন্ডগোল হবে, যেটা আসলে পার্কিনসন ডিজিজের মেইন প্যাথোলজিটা কিন্তু এখানে। যখন আমরা পার্কিনসন ডিজিজ আপনারা পড়বেন তখন এটা বুঝতে পারবেন, দেয়ার ইজ এ ইমব্যালেন্স বিটুইন দ্য dopamine and acetylcholine effect. Okay, so normally in the striatum the ratio of acetylcholine and dopamine keeps the striatal neuron active. So any alteration in the ratio results in abnormalities in the motor activities. হ্যাঁ, যখনই এখানে ইমব্যালেন্স হবে তখনই ট্রেমর, হ্যাঁ, রিজিডিটি, এগুলো প্রবলেম। ওকে, এখন আমরা চিন্তা করি তাহলে এখন আমরা বেজাল গ্যাংলিয়ার ফাংশনটা, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছেন তারা তো আলটিমেটলি প্রফেশনাল এক্সামে আসবে যে ফাংশন অফ দ্য বেজাল গ্যাংলিয়া। হ্যাঁ, তো আসলে এইটা পড়লে পড়ার বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম, এত কিছু বলার আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দরকার নাই, বাট আপনি যদি বুঝে পড়তে চান, হ্যাঁ, তাহলে আপনার এগুলো লাগবে। এমন ধরেন এটা জিজ্ঞেস করেন স্যার এগুলো পরীক্ষায় ধরে না, এত কিছু পড়ে লাভ নেই। হ্যাঁ, সেটা ধরে না, বাট আপনার কনসেপ্ট ক্লিয়ারের জন্য দরকার আছে। ওকে, নাও দেখেন এখন যদি আমরা ফাংশন গুলো চিন্তা করি, এটা আপনার অটোমেটিক মাথার মধ্যে ফাংশন চলে আসছে যে বেজাল গ্যাংলিয়া। হ্যাঁ, যখনই আমরা কটেড সার্কিটের কথা মনে পড়বো তখনই একটা প্ল্যানিং প্রোগ্রামিং এর শব্দটা চলে আসতেছে, তাই না? So basal ganglia is involved in the planning and programming of the motor activity. Even motor activity শুরুর আগে 5 সেকেন্ড আগে এই বেজাল গ্যাংলিয়াতে ফাংশন শুরু হয়ে যায়, যখন আসলে মোটর মুভমেন্ট এখনো এক্সিকিউট হয় নাই, কিন্তু বাই দিস টাইম ওই মুভমেন্টটাকে এক্সিকিউট করার জন্য প্ল্যানিং প্রোগ্রামিং কিন্তু শুরু হয়ে গেছে বেজাল গ্যাংলিয়ার ভিতরে। ওকে, 2 নম্বর পয়েন্টটা যদি দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল করেন, কারণ আপনি যখন ডিসঅর্ডার পড়তে গেলে এগুলো বোঝা লাগবে। বেজাল গ্যাংলিয়া থ্যালামিক কর্টিক্যাল প্রজেকশন, এই যে বেজাল গ্যাংলিয়ার আউটপুটটা যাচ্ছে এটা তো কর্টেক্সে যাচ্ছে, এটার সাথে কিন্তু ব্রেইন স্টিমেরও কানেকশন আছে। মনে আছে ডিসেন্ডিং পাথওয়ে, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টের কথা? রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টের দুইটা কম্পোনেন্ট বলছিলাম আমার আগের লেকচারে ডিসেন্ডিং পাথওয়েতে। একটা হচ্ছে পন্টাইন রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট আর একটা হচ্ছে মেডুলারি রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট। পন্টাইনটা ছিল এটা এক্সাইটেটরি, অ্যান্টি গ্র্যাভিটি মাসেলের কথা বলছিলাম, এক্সটেন্সর মাসেলস অফ দ্য প্রক্সিমাল মাসেল যেমন ট্র্যাঙ্ক, হ্যাঁ, হিপ, গার্ডেল, হ্যাঁ, এবং প্রক্সিমাল মাসেলস অফ দ্য লিম্ব, যেগুলো আসলে আমি শর্টে বলছিলাম এক্সিয়াল যে মাসকুলেচার, তাদেরকে কি করছে? এক্সাইট করছিল কিন্তু পন্টাইন রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট। আর মেডুলারি রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টটা জাস্ট অপোজিট ইফেক্ট, সে এইগুলোর উপরে ইনহিবিট করতো। আলটিমেটলি এদের দুইজনের একটা এখানে যে বেজাল গ্যাংলিয়া থেকে যে ইনপুটটা আসবে এসে এদের দুইজনের অ্যাক্টিভিটিটাকে ব্যালেন্স করে আপনার কি করবে, এটার টোন এবং আপনার বডির পজিশন, কারণ এক্সিয়াল মাসেল কিন্তু পোস্টার মেনটেন করার জন্য দরকার, সো টোন এবং পোস্টার মেনটেন করবে। বুঝতে পারছেন? এবং আরেকটা জিনিস যে গামা মোটর নিউরন, যেটা মাসেল টোন, হ্যাঁ, কন্টিনিউয়াস যে গামা মোটর ডিসচার্জ, এইখানে কিন্তু পন্টাইন যে রেটিকুলো স্পাইনাল সে গামা মোটরকে এক্সাইট করে, আর যেটা মেডুলারি রেটিকুলো স্পাইনাল বলছিলাম সেটাকে ইনহিবিট করে। তো যদি কোনো কারণে এই ইনহিবিটরি পাথওয়েটা, এই বেজাল গ্যাংলিয়া থেকে তো ইনপুট আসতেছে, মেডুলারি
যে ডিসেন্ডিং রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টকে কিন্তু সে স্টিমুলেট করতেছে, সে আবার গামা মোটর নিউরনকে কি করতেছে, ইনহিবিট করতেছে, যার কারণে মাসেল টোনটা কমতেছে। তাহলে যদি খেয়াল করেন বেজাল গ্যাংলিয়ার আউটপুটটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এইখান থেকে আর ইনহিবিটরি ইনপুটটা কি হবে না, ইনহিবিটরি ইনপুট যাবে না গামা মোটর নিউরনে। তখন গামা মোটর নিউরন কি হয়েছে, এতক্ষণ তাকে ইনহিবিট করে রাখছিল, এখন গামা মোটর নিউরনটা কি হবে, ওভার এক্সাইট হবে। গামা মোটর নিউরন যদি এক্সাইট হয়, তাহলে সব মাসেলের কি হয়ে যাবে, রেস্টিং টোন বেড়ে যাবে। কিন্তু তখনই কিন্তু আমরা যে বলি রিজিডিটি, হ্যাঁ, ফ্লেক্সর মাসেল এক্সটেনসর মাসেল সব কি অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট দুই গ্রুপের মাসেলেরই কি টোন বেড়ে যাবে, কারণ গামা মোটর নিউরন এখন কি ইন্ডিপেন্ডেন্টলি কি করতেছে, ফায়ার করতেছে। তার উপর বেজাল গ্যাংলিয়ার ইফেক্টটা কি লিশন হওয়ার কারণে পাচ্ছে না। ওকে, আমার মনে হয় বোঝাতে পারছি। এবং তখন তাইলে কি বেজাল গ্যাংলিয়াতে লিশন হইলে খেয়াল করেন, যেহেতু পোস্টার, তাহলে আপনার বডির পোস্টারেও গন্ডগোল হবে, যেটা পার্কিনসন ডিজিজে দেখবেন আপনারা যখন পড়বেন, যে পোস্টারাল ডিস্টারবেন্স, গেট ডিস্টারবেন্স হচ্ছে, হ্যাঁ, স্টুপ পোস্টার বলি আমরা। ওকে, মিলাইতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে যদি বলি কমপ্লেক্স আর একটা ফাংশন কি, কন্ট্রোল কমপ্লেক্স প্যাটার্ন অফ মোটর অ্যাক্টিভিটি, যেটা অলরেডি আমি খুব ভালোভাবে এক্সপ্লেইন করছি। স্কিল যে সমস্ত মুভমেন্ট, যেটা ফাইনাল স্টেজে যেদিন আপনি নাচবেন, হ্যাঁ, সেই যে ওয়েল রিহার্সড ফ্লুয়েন্ট মুভমেন্ট, সেটার জন্য পোটামেন সার্কিটের মাধ্যমে সেটা এক্সিকিউট হবে, বা এটাকে আপনি বলতে পারেন এক্সিকিউটিভ প্যাটার্ন অফ মোটর অ্যাক্টিভিটি। আলটিমেটলি এই যে রাইটিং অফ লেটার অফ দ্য অ্যালফাবেট, কাটিং পেপার উইথ দ্য সিজার, পাসিং এ ফুটবল। ওকে, 4 নম্বরে বলছি কগনিটিভ কন্ট্রোল, বলছিলাম যেটা হচ্ছে থিংকিং প্রসেস। কোন মুভমেন্টটাকে আপনি এনহ্যান্স করবেন, কোন মুভমেন্টটাকে আপনি সাপ্রেস করবেন, হ্যাঁ, এই যে একটা কগনিশন বা থট, বা আমি বলেছিলাম যে কোন একটা ট্রেনিং এর মাধ্যমে লার্নিং, অর্থাৎ পারফরমেন্স বেসড লার্নিং, হ্যাঁ, আমরা ট্রেনিং করে করে আপনি কি আপনার স্কিলটাকে ডেভেলপ করি না, সো দ্যাট ইজ এ পার্ট অফ কগনিটিভ কন্ট্রোল। সোজা ভাষায় মনে রাখবেন, নাচে স্টেজে পারফরমেন্সের আগে যে রিহার্সাল করছেন, রিহার্সাল রেগুলার, এটা হচ্ছে কগনিটিভ ইসের মধ্যে চলে যাবে, কর্ডেড সার্কিট। আর ফাইনাল যেদিন স্টেজে নাচবেন, ওইটা করছে পুটামেন সার্কিট। সোজা কথা। আচ্ছা, এছাড়া বেজাল গ্যাংলিয়া কন্ট্রোল অ্যাসোসিয়েটেড মুভমেন্ট দ্যাট অকার অটোমেটিক্যালি এন্ড নরমালি। বেজাল গ্যাংলিয়া কিছু অটোমেটিক্যালি কিছু অ্যাসোসিয়েটেড মুভমেন্ট কন্ট্রোল করবে। যেমন আমি এই যে কথা বলতেছি, কথা বলার সময় দেখবেন আমার একটা ফেসিয়াল এক্সপ্রেশন দিচ্ছি, তাই না, দিস অ্যাসোসিয়েটেড মুভমেন্ট, আমার বডি নড়তেছে, নড়াচড়া করতেছি। আবার আপনি যখন হাঁটতেছেন, আপনার যে সুইঙ্গিং অফ হ্যান্ড ডিউরিং ওয়াকিং, এই যে একটা কোঅর্ডিনেটেড বা অ্যাসোসিয়েটেড মুভমেন্ট, এটা কিন্তু বেজাল গ্যাংলিয়া অটোমেটিক্যালি কন্ট্রোল করবে। তাহলে এই বেজাল গ্যাংলিয়াতে যদি লিশন হয়, তাহলে এই মুভমেন্ট গুলো হবে না, এক্সপ্রেশন পাবেন না। আমি কথা বলবো কিন্তু এক্সপ্রেশন দেখতে পাবেন না। ওকে, ফেসটা মাস্ক ফেস হয়ে যাবে। বা একটা পার্কিনসন ডিজিজের রোগীকে যখন হাঁটতে বলা হয়, একটা ডাক্তাররা খুব খেয়াল করে যে তার আর্ম সুইঙ্গিং, হাঁটার সাথে সাথে নর্মাল যে আমরা আর্মটা সুইং করি, এই মুভমেন্টটা হচ্ছে কিনা, এটা অ্যাবসেন্ট থাকবে। ওকে, সো এই জিনিসগুলো যদি আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি, আমি জানি এই এতক্ষণ বকবক না করে এই 5টা পয়েন্ট বলে দিলেই বেজাল গ্যাংলিয়ার পড়া শেষ হয়ে যেত। ফাংশন পরীক্ষাতে কি আসে, কম্পোনেন্ট অফ বেজাল গ্যাংলিয়া কি, ফাংশন কি বেজাল গ্যাংলিয়া, আর ফিচারস অফ লিশন, লিশন হইলে কি কি ফিচার হবে আমরা সব মুখস্থ করি। একটু যদি এগুলো চিন্তা করি এখন, কিন্তু কি কি ফিচার হইতে পারে সেটা কিন্তু আমি মোটামুটি একটা আইডিয়া করতে পারবো, তাই না? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যে ফিচারস অফ লিশন। সো শুরুতেই আমি যে কারণে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট পাথওয়েটা আপনাদেরকে একটু ডিটেল দেখাইছি, যে ডাইরেক্ট পাথওয়ে ইজ স্টিমুলেটরি, ইনডাইরেক্ট পাথওয়েটা কি ইনহিবিটরি। সো ডাইরেক্ট পাথওয়েতে যদি কোনো লিশন হয়, বা ডাইরেক্ট পাথওয়ের কোনো একটা সার্কিটে যদি গন্ডগোল হয়, তাহলে আলটিমেটলি স্টিমুলেটরি ইফেক্টটা থাকবে না, তখন সব কি হবে, ইনহিবিটরি ইফেক্ট হবে। যেমন এইখানে দেখেন, তখন আপনি যে ফিচারগুলি পাবেন সেগুলোকে বলবো হাইপোকাইনেটিক ফিচার। সো ইট ইজ ডিউ টু ডিসরাপ্টিং দ্য ডাইরেক্ট লুপ অফ দ্য বেসাল গ্যাংলিয়া, লাইক ব্র্যাডিকাইনেসিয়া। It is one of the important hypokinetic features. It is defined as slowness of movement. Akinesia, that is actually defined as difficulty in initiating the movement. মনে আছে সাবস্টেন্সিয়া নিগ্রার ভূমিকাটা কি বলছিলাম,
শুরুতে ডোপামিন রিলিজ করে সে ইনডাইরেক্ট পাথওয়েটাকে ইনহিবিট করে দিয়ে ওভারঅল একটা এক্সাইটেটরি পাথওয়ে, অর্থাৎ আপনার একটা মুভমেন্টটা যখন শুরু করবেন সেটাকে কিক করা, ওকে, বা সেটাকে একটা ফেসিলেট করার জন্য সাবস্টেন্সিয়া নিগ্রার এই ডোপামিনার্জিক ইফেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যদি এই ডোপামিনার্জিক আউটপুটে কোনো ঝামেলা হয় তাহলে মুভমেন্ট শুরু করতে পারবে না। আবার মুভমেন্ট যখন থামতে বলবেন সেটাও করতে তার সমস্যা হবে, কারণ এইটা কন্টিনিউয়াসলি সাবস্টেন্সিয়া নিগ্রা এটাকে কি করতেছে, কন্ট্রোল করতে পারতেছে, কখন এটাকে বেশি বেশি এক্সাইট, কতটুকু ইনহিবিট, এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট পাথওয়েকে সে রেগুলেট করতে পারছে। বুঝতে পারছেন? অর্থাৎ যখন সে চাচ্ছে মুভমেন্টটাকে, আপনি ধরেন দৌড়াচ্ছেন, হাঁটতে হাঁটতে দৌড়াচ্ছেন, স্পিড বাড়াচ্ছেন, আবার হঠাৎ চাইলেন যে না স্পিড কমাই দিচ্ছেন, কিন্তু যদি আপনার এই সার্কিটে গন্ডগোল থাকে আপনি মুভমেন্ট শুরু করতে গিয়ে যেমন সমস্যা পড়বেন, আবার যদি আপনাকে হঠাৎ বলা হয় যে আপনি মুভমেন্ট থামান তখনও পারবেন না। দেখবেন পার্কিনসন ডিজিজে এই ফিচারগুলি পাওয়া যাবে। ওকে, সো অ্যাকাইনেশিয়া, ব্রাডিকাইনেশিয়া, হ্যাঁ, এবং যে মাস্ক ফেস, যেটা হচ্ছে এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন বলেন বা সুইঙ্গিং অফ আর্ম ডিউরিং ওয়াকিং, এগুলো অ্যাবসেন্ট থাকবে। সো দিস আর দ্য hypokinetic features due to disruption of the direct loop of the basal nucleus or basal ganglia. ওকে, আপনারা আর একটু ধৈর্য ধরবেন, 5 মিনিট, আমার পড়ানো শেষ। হাইপারকাইনেসিস, তাহলে আমি সহজে বলবো হাইপারকাইনেটিক শুরুতেই বলছিলাম যদি ইনডিরেক্ট পাথওয়েটা নষ্ট হয়ে যায় বা ইনডিরেক্ট পাথওয়ে সার্কিটে যদি কোনো গন্ডগোল হয়, কারণ ইনডিরেক্ট পাথওয়ে নরমালি কি ইনহিবিটরি, সো ইনডিরেক্ট পাথওয়ে যদি কাজ না করে তাহলে কি হবে, ওভারঅল কর্টেক্সটা কি হবে, এক্সাইটেডরি, অর্থাৎ তখন আনওয়ান্টেড মুভমেন্ট, যেই মুভমেন্টটা আমি শুরুতেই বলছিলাম, থ্যালামাস সবসময় কর্টেক্সকে কি করতেছে, এক্সাইট করতে যাচ্ছে, আর আপনি থ্যালামাসকে গলায় দড়ি দিয়ে আটকায় রাখছিলেন কি দিয়ে, ইনডিরেক্ট পাথওয়ে দিয়ে। এখন ইনডিরেক্ট পাথওয়েটা কোনো কারণে কি হয়ে গেছে, কাজ করতেছে না বা লিশন বা ড্যামেজ, তখন কি হবে, থ্যালামাস ঢেউ ঢেউ কি করতে থাকবে, কর্টেক্সকে কন্টিনিউয়াস স্টিমুলেট করতে থাকবে, এবং কর্টেক্স তখন কি করবে, পারপাসলেস মুভমেন্ট হবে কি হবে না, খেয়াল করেন, পারপাসলেস মুভমেন্ট হবে, ওভার এক্সাইটেশনের কারণে পারপাসলেস মুভমেন্ট হবে। আর কর্টেক্স যদি ওভার এক্সাইট হয়ে থাকে তখন কি হবে, রিজিডিটি হবে না। ওকে, রিজিডিটি তখনও আমি বলছি যে বেজাল গ্যাংলিয়ার এখানে আউটপুটে যদি কোনো সমস্যা হয়, যে ডিসেন্ডিং যে ইনহিবিটরি যে পাথওয়েটা আছে যেটাকে বলা হচ্ছে রেটিকুলো, এটা খুবই, এই রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা না পড়লে না আপনার ফাংশন মিলাইতে পারবেন না। আমি জানি না আগের লেকচারে আপনারা এটা গুরুত্ব দিচ্ছেন কিনা, বাট আমি খুব চেষ্টা করছিলাম যে এটা একটু গুরুত্ব দেওয়ার। সো যখন এই রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টে তারা বেজাল গ্যাংলিয়ার ইনপুটটা পাবে না, তখন রেটিকুলো স্পাইনাল যে ডিসেন্ডিং ইনহিবিটরি রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টটা কাজ করবে না। তার নরমাল কাজ ছিল গামা মোটর নিউরনকে ইনহিবিট করা, তাহলে এখন সে ইনহিবিট করবে না, তাহলে গামা মোটর নিউরনের কি হবে, স্টিমুলেশন হয়ে যাবে বা ডিস ইনহিবিশন হবে, তখন সে বেশি মাসেল টোনকে কি করবে, বাড়ায় দিবে। হ্যাঁ, এবং বোথ অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেলের যখন টোন বেড়ে যাবে তখনই আমরা বলবো রিজিডিটি হবে। রিজিডিটি সবাই জানেন যে দুই ধরনের রিজিডিটি আছে, একটা হচ্ছে কক হুইল রিজিডিটি বলি, আর একটা হচ্ছে লেট পাইপ রিজিডিটি। সাধারণত আপার লিম্বে কক হুইল রিজিডিটি হয় আর লোয়ার লিম্বে হয় লেট পাইপ রিজিডিটি। ওকে, কক হুইল রিজিডিটিটা কিছুটা কারণ হচ্ছে যখন আপনি প্যাসিভ মুভমেন্ট করবেন, খেয়াল করেন, যখন আমি এইভাবে দেখেন প্যাসিভ মুভমেন্ট করব, কিছুটা ডিউরিং দ্য মুভমেন্ট একটা ক্যাচ হবে, হ্যাঁ, একটা ক্যাচ ফিল করবেন আপনি। ওকে, এর কারণ হচ্ছে আপনি যখন মাসেলের টোন তো বেড়ে আসছে, খেয়াল করেন, আপনি যখন সেটাকে প্যাসিভ মুভমেন্ট করাতে যাবেন এটার টেন্ডনে স্ট্রেস পড়বে। টেন্ডনে যখন আপনারা নিশ্চয়ই জানেন কিনা, মাসেল টোনে টেন্ডন থেকে টাইপ 1B ফাইবার গিয়ে আলটিমেটলি গামা মোটর নিউরন এবং আলফা মোটর নিউরনকে ইনহিবিট করে, যার ফলে মাসেল টোন সাডেন কমে যায়। অর্থাৎ আপনি যখন প্যাসিভ মুভমেন্ট যাবেন, টোন তো প্রথমে বেশি ছিল, যখন টান দেবেন টেন্ডনে স্ট্রেসের কারণে টোন সাডেনলি ড্রপ করবে, তখন ক্যাচ করে আপনি কিছুটা মুভমেন্ট হবে। তখন এরকম একটা জার্কিং হবে,
সো এরকম হোল দ্য প্যাচ ডিউরিং দ্য হোল কোর্স অফ মুভমেন্ট ইউ ফিল এ জার্ক, এটাকে আমরা ক্যাচ বলতেছি, ক্যাচ। ওকে, এটাকে বলছি কোয়াগ হুইল রিজিডিটি। আর লেড পাইপ রিজিডিটি এটা সাধারণত লোয়ার লিম্বে হবে, সাধারণত কল চাপ দেওয়ার সময় যে ধরনের রেজিস্ট্যান্স আমরা ফিল করি। কলের হ্যান্ডেল আমি জানি না আপনারা এখন যারা স্টুডেন্ট আছেন চাপছেন কিনা, না চাপলে চেপে দেখবেন। অথবা লেডের পাইপ যেটাকে, হ্যাঁ, যেটাকে আমরা চাইলেই রেজিস্ট্যান্স ফিল করব কিন্তু আমরা এটাকে বেন্ড করতে পারবো। সো দ্যাট ইজ কল্ড লেড পাইপ রিজিডিটি। কেন রিজিডিটি হলো? বোথ অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেলের কি হবে? টোন বেড়ে যাওয়ার কারণে রিজিডিটি হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, ধরেন পিওরলি পিরামিডাল লিশন, যদি পিওর পিরামিডাল ট্র্যাক্টের লিশন হয় তাহলে আসলে যেটা হওয়ার কথা সেটাকে বলে হচ্ছে ক্লাস্প নাইফ রিজিডিটি বা ক্লাস্প নাইফ স্পাস্টিসিটি। এই টার্মটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, ক্লাস্প নাইফ স্পাস্টিসিটি। ওকে, সেটা হচ্ছে আপনি যখন প্যাসিভ মুভমেন্ট করতে যাবেন, কিছুটা রেজিস্ট্যান্স ফিল করার পরে সাডেন এটা কি হয়ে যাবে, রেজিস্ট্যান্সটা রিলিজ হয়ে যাবে, সেটাকে বলে ক্লাস্প নাইফ স্পাস্টিসিটি। কিন্তু আসলে কি জানেন, বাস্তবে এই ফিচারটা আপনি পাবেন না, কখনোই পাবেন না। কারণ পিওরলি পিরামিডাল লিশন আমি আগের লেকচারে বলছিলাম হয় না। হ্যাঁ, শুধু কারণ এই পিরামিডাল এক্সট্রা পিরামিডাল এখনো দেখলেন যে তারা ইন্টার কানেকশনে, কারণ এই যে দেখলেন যে বেজাল গ্যাংলিয়ার ফিডব্যাকটাও কিন্তু কিসে যাচ্ছে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে যাচ্ছে না? যাচ্ছে। তো এর তারা ইন কোঅর্ডিনেশনেই তো ইজ স্কিলফুল মুভমেন্ট করতেছে। ওকে, তাহলে আমরা রিজিডিটি হলো ট্রেমর। ট্রেমরটা যখনই বলছিলাম যে এই যে ইন্ট্রাস্ট্রেটাল ফাইবারে যখন এসিটাইল কোলিন এবং ডোপামিন, হ্যাঁ, আলটিমেটলি আপনারা যদি খেয়াল করেন যে বেজাল গ্যাংলিয়ার তিনটা মোস্ট ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার, একটা হচ্ছে গাবার্জিক, আপনারা দেখছেন যে ইনহিবিটরি ট্রান্সমিটার, একটা হচ্ছে ডোপামিনার্জিক, হ্যাঁ, আর একটা হচ্ছে গ্লুটামিনার্জিক। এই তিনটা নিউরোট্রান্সমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যখনই এসিটাইল কোলিন এবং ডোপামিন, এসিটাইল কোলিন এবং ডোপামিনের ইফেক্টটা দেখছিলেন জাস্ট অপোজিট। হ্যাঁ, ওকে, যেটা ডাইরেক্ট এসিটাইল কোলিন ডাইরেক্ট পাথওয়েকে কি করতেছে, ডাইরেক্ট পাথওয়েকে ইনহিবিট করে, কিন্তু ইনডাইরেক্ট পাথওয়েকে স্টিমুলেট করে। কিন্তু ডোপামিনের ইফেক্ট হচ্ছে অপোজিট। সো যখনই এই ডোপামিন এসিটাইল কোলিন ইমব্যালেন্স হবে, তখনই এই অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেলে অল্টারনেটিং কি হবে, কন্ট্রাকশন হবে, এবং তখনই কিন্তু ট্রেমর ডেভেলপ করবে, এবং সেটা কিন্তু রেস্টিং ট্রেমর হবে। সো বেজাল গ্যাংলিয়ার লিশনে আমরা রেস্টিং ট্রেমর পাবো। ওকে, দেন আজকের সময় নাই, ট্রেমর খুব ইন্টারেস্টিং জিনিস। আমার শিওর যে আপনাদের মনে অনেক প্রশ্ন, আরো ট্রেমর সম্পর্কে সবার মনে প্রশ্ন উঠে দিচ্ছে যে আসলে কিভাবে ট্রেমরটা হচ্ছে। যাই হোক, পরে আপনাদের সাথে যে কথা হয় বলবো। দেন আরেকটা ফিচার্স হচ্ছে কোরিয়া। আমি কিন্তু হাইপার কাইনেটিক, হ্যাঁ, মানে ওভার এক্সাইটেশনের কারণে ফিচার গুলো হচ্ছে কোরিয়া হচ্ছে অ্যাবনর্মাল, ইনভলেন্টারি, ইরেগুলার, এগুলো কিন্তু সব আনওয়ান্টেড মুভমেন্ট, খেয়াল করেন, ডিউ টু ডিসরাপশন অফ দ্য ইনডিরেক্ট পাথওয়ে। সো ইরেগুলারলি নন রেপিটেটিভ জার্কি মুভমেন্ট, and it mostly involve the hands, feet, tongue and facial muscles. Okay, কোরিয়া মেইনলি পোটামেন এবং কর্ডেড সার্কিটের কোনো ঝামেলা হইলে কোরিয়া হবে। দেন অ্যাথেটোসিস হচ্ছে, এটাও এক ধরনের হাইপারকাইনেটিক ডিসঅর্ডার বা ইনভলেন্টারি মুভমেন্ট, হ্যাঁ, বা আনওয়ান্টেড মুভমেন্ট, যেটা আসলে বলা হচ্ছে কন্টিনিউয়াস রাইথিং মুভমেন্ট অফ হ্যান্ড এন্ড আর্ম, দ্য নেক অর দ্য ফেস। ওকে, রাইথিং মিন্স টুইস্টিং মুভমেন্ট। ওকে, যেটাকে আমরা বলছি অ্যাথেটোসিস। সো গ্লোবাস পেলিডাসে যদি লিশন হয় বা ড্যামেজ হয় তাহলে এই অ্যাথেটোসিস পাওয়া যাবে। আরেকটা ইম্পর্টেন্ট হাইপারকাইনেটিক ফিচার হচ্ছে বেলিজম। বেলিজম হচ্ছে একটা বলা হচ্ছে ভায়োলেন্ট মুভমেন্ট বা সাডেন ফ্লেইলিং বা ইন্টেন্স ভায়োলেন্ট ইন নেচার, এটাও একটা ইনভলেন্টারি মুভমেন্ট। হ্যাঁ, সো এটা সাধারণত হয় সাবথ্যালামিক নিউক্লিয়াস যদি ড্যামেজ হয়, যদি সিভিয়ারলি ড্যামেজড হয় বাইল্যাটারালি, তখন সেটাকে বলতেছি বেলিজম। আর যদি এটা ইউনিল্যাটারাল সাবথ্যালামিক নিউক্লিয়াস লিশন হয়, তাহলে যে কোনো এক সাইডে হাফ, বডির হাফ অংশে এই ফিচারটা পাবেন, সেটাকে আমরা বলবো
হেমিবেলিসমাস বা হেমিবেলিজম। So actually belismus is not common, but hemibelismus is a common than belismus and occurs due to hemorrhage in the subthalamic nucleus of the opposite side of the brain. So it is actually one sided, যদি এক সাইড ইফেক্ট হয় সেটাকে আমরা বলতেছি যে হেমিবেলিসমাস, আর যদি সিভিয়ারলি অর্থাৎ বোথ সাইডে হয় তখন আমরা বলতেছি এটা সিভিয়ার ফর্মটাকে বলতেছি বেলিজম বা বেলিসমাস। তো আসলে এই যে হাইপার কাইনেটিক যে মুভমেন্ট বা অ্যাবনর্মাল মুভমেন্ট, আসলে বর্তমানে যে সিনেমায় নায়ক নায়িকা যখন নাচে এদের মুভমেন্ট গুলো আমার কাছে অ্যাবনর্মাল মনে হয়। এখন আমি যখন ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াই তখন অ্যাবনর্মাল মুভমেন্ট এক্সাম্পল দেওয়ার সময় এই অ্যাবনর্মাল নাচের মুভমেন্ট গুলো আমি ছেলে মেয়েদেরকে বলি। হ্যাঁ, এস বাংলা চ্যানেলে দেখো বিভিন্ন, আমি মাঝে মাঝে মনে হয় যে এটা মনে হচ্ছে আনওয়ান্টেড বা অ্যাবনর্মাল মুভমেন্ট। হ্যাঁ, ওকে ফাইন। আমি লাস্ট যে দুইটা জিনিস বলবো যে আসলে এই যে বেজাল গ্যাংলিয়ার এত কিছু পড়লাম, এই স্ট্রাকচার গুলো দুইটা ইম্পর্টেন্ট ডিজিজের নাম বলে আজকে আমি শেষ করব। একটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, অলরেডি আপনারা এটা সম্পর্কে মনে হয় আইডিয়া আছে বা আমি কিছুটা বলেছি পার্কিনসন ডিজিজ। আর একটা হচ্ছে হান্টিংটন ডিজিজ। তো পার্কিনসন ডিজিজ মেইনলি হচ্ছে যে সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে যে ডোপামিনার্জিক আউটপুট অর্থাৎ যে নিগ্রোস্টাইটাল পাথওয়ের মাধ্যমে যে ডোপামিনার্জিক ইনফ্লুয়েন্স অন দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট পাথওয়ে অফ দ্য বেসাল নিউক্লিয়াস, এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আসলে যে ডিজিজটা হবে সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। ওকে, তো পার্কিনসন ডিজিজেও কিন্তু আপনি আলটিমেটলি হাইপার কাইনেটিক কিছু ফিচার পাবেন, হাইপোকাইনেটিক ফিচার পাবেন। হ্যাঁ, সেখানে আপনার এই মাস্ক ফেসও পাবেন, পোস্টারাল ডিস্টারবেন্স বা স্টুপার গেট, হ্যাঁ, ফ্লেক্সড অ্যাটিটিউড, মাসেল টোন বেশি পাবেন, রিজিডিটি থাকবে। ওকে, এবং হাইপার কাইনেটিকের ভিতরে আপনি তো ট্রিমর পাবেন। ওকে, বা ডিফিকাল্টি ইন দ্য ইনিশিয়েশন অফ দ্য মুভমেন্ট, আমরা দেখেছিলাম যে নিগ্রোস্টাইটাল পাথওয়ে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইনিশিয়েট দ্য মুভমেন্ট এন্ড টু স্টপ দ্য মুভমেন্ট। তো পার্কিনসন রোগী সম্পর্কে আপনারা যখন মেডিসিনের স্যার আপনাদের সাথে কথা বলবেন, এই নলেজটা যদি আপনাদের মাথায় থাকে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে। তো আরেকটা হচ্ছে হান্টিংটন ডিজিজ। হান্টিংটন ডিজিজটা হচ্ছে, যদি আমি সোজা ভাষায় বলি, আপনারা এটা ডিটেল পড়বেন, আমি ফিজিওলজিতে এত কিছু আপনাদের বলতে চাই না। এখানে জাস্ট উল্টাটা, পার্কিনসন ডিজিজের ডোপামিনার্জিক অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে, আর হান্টিংটন ডিজিজের ডোপামিনার্জিক অ্যাক্টিভিটিটা ওভার অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ কি, সাবস্টেন্সিয়া নিগ্রাকে কিন্তু আবার কর্টেক্স থেকে সিগন্যাল আসে, হ্যাঁ, আবার বা স্ট্রেটাম থেকে ইনহিবিটরি সিগন্যাল আসতেছে বা গাবার্জিক ইনপুট আসছে কিন্তু সাবস্টেন্সিয়া নিগ্রাতে। সো সেই গাবার্জিক ইনপুটটা আবার কি করে, ডোপামিন রিলিজটাকে কন্ট্রোল করে বা কিছুটা ইনহিবিট করে। এখন যদি মনে করেন সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে যে নিগ্রাতে যে গাবার্জিক ইনপুট ফাইবার গুলো আসছে, সেই গাবার্জিক ইনপুট ফাইবার গুলো যদি কোনো কারণে ডিজেনারেশন হয় বা ডিস্টার্ব হয়, তখন কি হবে, নিগ্রোস্টাইটাল ফাইবার গুলো তখন ওভার অ্যাক্টিভ হবে, বেশি বেশি ডোপামিন রিলিজ করবে। তখন জাস্ট কি হবে, এই যে কোরিয়া বা এই মুভমেন্ট গুলা আনওয়ান্টেড ইনভলেন্টারি মুভমেন্ট হবে কোরিয়া, সেটাকে আমরা কি বলি, হান্টিংটন কোরিয়া। ওকে, জাস্ট আমি একটা আপনাকে ভেরি বেসিক আইডিয়া দিলাম, যেহেতু এটা সম্পর্কে বেজাল গ্যাংলিয়া সম্পর্কে এত কথা বললাম। আর পার্কিনসন ডিজিজে আপনি তো দেখলেন আলটিমেটলি এই ডোপামিনার্জিক পাথওয়েতে ঝামেলা হইলে, সো মেইনলি যে তিনটা কার্ডিনাল ফিচার যদি বলি পার্কিনসন ডিজিজের, সেটা হচ্ছে অ্যাকাইনেশিয়া এন্ড ব্র্যাডিকাইনেশিয়া। ওকে, তার মানে ইনিশিয়েশনে মুভমেন্ট ইনিশিয়েশনে প্রবলেম এবং মুভমেন্টটা স্লো। 2 নম্বর কথা হচ্ছে আপনি ট্রেমর এবং রিজিডিটি পাবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে পোস্টারাল যে ডিস্টারবেন্স। ওকে, সো দিস আর দ্য কার্ডিনাল ফিচার। এছাড়া আরো অ্যাসোসিয়েটেড ফিচার আছে, সো এগুলো এখন যদি আপনারা পড়েন খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমার সাথে থাকার জন্য। আশা করি যদি সবাই সুস্থ থাকি, নেক্সটে সেরিবেলাম নিয়ে আপনাদের সাথে নেক্সট কথা হবে। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।